ওয়েলকাম ব্যাক। যেহেতু অনেকে আসে নাই, এর মধ্যে আমরা যারা আছি তাদের কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত, বা এই রিলেটেড বা কোর্স নিয়ে বা অন্য কিছু নিয়ে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, স্যার। শোনা যাচ্ছে। আরো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন? সোফার কেমন লাগতেছে? মানে ইন্টারেস্টিং নাকি বোরিং নাকি স্কুলের পড়াশোনার মতো নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং লাগতেছে ভাইয়া। স্যার, স্কুলের পড়াশোনার টেস্ট তো অনেক আগেই ভুলে গেছি। আচ্ছা, তো সবচেয়ে বেশি হলো স্যার অনেক কিছু শেখা যাইতেছে, অনেক কিছু শিখতেছি যা আগে কখনো দেখি নাই বা এক্সপিরিয়েন্স নাই, ফুললি নিউ এক্সপিরিয়েন্স। আমাদের আপনার এটাই টার্গেট রাখা উচিত, যে লার্নিংটাই টার্গেট রাখা উচিত। যতটুকু আমরা গ্র্যাব করতে পারি, যতটুকু আমরা শিখতে পারি, যখন আপনার লার্নিংটা হয়ে যাবে আপনি নিজেই মানে একজন স্পেশালিস্ট হয়ে যাবেন, আর্নিংটা তখন এমনি চলে আসবে। তো সেকেন্ড, এটা 100% রাইট স্যার। কারণ অনেকে আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে এই ট্রেন্ডটা কাজ করে যে আমরা অল্প বিদ্যা নিয়েই মার্কেটে নেমে পড়ি কাজ করার জন্য। তো দেখা যায় যে 6 মাস 1 বছর পরে আমাদের নিজেদের মধ্যে হতাশা, মানে একটা বছর চলে যায় বাট কি হলো, মানে কিছুই করতে পারলাম না, কিছুই আয় করতে পারলাম না। তখন তারা বলে যে না, ফ্রিল্যান্সিং বেটার না, ফ্রিল্যান্সিং খারাপ, ফ্রিল্যান্সিং দিয়ে কিছু হয় না। আমাদের বাঙালিদের মধ্যে আসলে ফ্রিল্যান্সিং এর নামে এই অবস্থাটা আর কি আমরা নিজেরাই ক্রিয়েট করছি। বাজে অবস্থায় নিয়ে গেছি টোটাল। কাজ শিখে যদি মার্কেটে নামা যায় সেটাই সব থেকে বেস্ট হয়। আপনার কোনেই বলতে যাচ্ছে যে আপনাকে যে সবকিছু মাস্টার হইতে হবে তা না, আপনি মাস্টার কিছু পার্টে হইতে পারেন, দ্যাটস ফাইন। বাট আপনাকে একটা ওভারঅল নলেজ রাখতে হবে যে কোথায় কি হচ্ছে বা জি নতুন স্যার, কি জি স্যার, আসতেছে, এই আপডেট গুলো। ঠিক আছে, ফর এক্সাম্পল ওদিন একজন কে যেন আমাকে বলতেছিল যে লিঙ্কডইনে কি খোলা দরকার আছে কিনা বা লিঙ্কডইনে আমরা খুলবো কিনা। হ্যাঁ, এটা ধরেন যে আপনি যে ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন আপনার অফিসে, আপনি ধরেন আপনি কুমারিকার অফিসে কাজ করেন, কুমারিকার আপনি এখন ব্র্যান্ড ম্যানেজার। কুমারিকা আপনাকে বলতেছে যে হ্যাঁ, কুমারিকার মডেল মডেল মনে হয় আমি যখন ছিলাম, যে এখন আসতে গেলে সাকিব আল হাসানের ওয়াইফ, উনি হচ্ছে কুমারিকার মডেল। ঠিক আছে, তো আপনাকে হয়তো বা বলতে পারে যে ইমো ইমো তো অ্যাপ, ইমো অ্যাপটা এখন মানুষ অনেকে ইউজ করে, তো ইমোতেও আমরা অ্যাড দিব, কুমারিকার সাবানের অ্যাড। আপনিও একবার, আপনি জানেন না ইমো মানে কি বা কি জিনিস কি, হয়তো বা বললো বিউটি প্লাস নামে একটা অ্যাপ আছে, ক্যামেরা বিউটি ক্যাম, মেয়েরা অনেক ইউজ করে, আমরা এখানে কুমারিকা তেলের অ্যাড দিব। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে আমরা দিব, তারপর আপনি অনেক মানে মিটিং এর মধ্যে আপনি অনেক মানে সবাইকে পজিটিভলি বলেন হ্যাঁ আমরা বিউটি প্লাসে দিব, ঠিক আছে ইমোতে দিব, সমস্যা নেই। আপনি এরপর অ্যাড দিলেন, দেওয়ার পরে আপনার কিন্তু মানে ওই অ্যাপ নিয়ে খুব একটা আইডিয়া নেই। ঠিক আছে, আপনি ধরেন অ্যাড ওদের সাথে কন্ট্যাক্ট করে যে হোক বা গুগলের থ্রুতে বা ডিরেক্টলি ইমোর সাথে কন্ট্যাক্ট করেও অনেক সময় অ্যাড দেওয়া আছে। ঠিক আছে, প্লাস বাংলাদেশে কিছু এজেন্সি আছে, দুই একজন এজেন্সি আছে যারা হচ্ছে এসব অ্যাপ গুলোর সাথে ডিরেক্টলি ওদের লিঙ্ক আছে, আপনি ওই এজেন্সির থ্রুতে ওই অ্যাপে অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, ওটাও পসিবল যদি আপনি ডিরেক্টলি অ্যাপের সাথে কন্ট্যাক্ট করতে না পারেন, বা আপনি যদি মানে গুগল দিয়ে দিতে না পারেন। হ্যাঁ, তো আপনি ওভাবেও করতে পারেন। তো আপনি এখন ইমোতে অ্যাড দিলেন, বিউটি প্লাস অ্যাড দিলেন। বিউটি প্লাস একটা চাইনিজ চাইনিজ অ্যাপ। হ্যাঁ, তো অ্যাডটা দেওয়ার পর আপনার বসকে দেখাতেছেন, বস এই যে আমাদের কুমারিকা সাকিব আল হাসানের ওয়াইফ, ওনার মডেল ছবি টবি আসছে, কুমারিকা সাবানের ছবি আসছে, ফ্যান্টাস্টিক। কিছুক্ষণ পর দেখলেন অন্য অ্যাপটা ব্রাউজ করতে যে অন্য এক জায়গায় দেখলেন চাইনিজ কিছু হয়তো মানে আপনার একটু খারাপ কোনো প্রোডাক্টের একটা ছবি অ্যাড চলে আসছে। হ্যাঁ, তো আপনি জানেন না যে এটা আসলে মানে কেমন, মানে কি এখানে কি ফাংশন, এখানে আপনি এটা হয়তো আপনার বসের সামনে আপনি একটু থতমত খেয়ে গেলেন যে এটা কি, যে অ্যাপে আপনি এরকম দিতে যাচ্ছেন ওই অ্যাপটা তো আপনার অন্যরকম অ্যাডও আসে। এটা যদি এই নলেজটা যদি আপনার না থাকে তাহলে আপনি ওই জায়গায় একটা ধরা খেয়ে যাবেন। মানে আপনার কিন্তু আপনাকে জানতে হবে না যে এই মুহূর্তে কিভাবে অ্যাড দেয় বা না, বাট আপনি একটা ওভারঅল একটা ধারণা রাখলেন যে ওইসব জায়গায় বা কি কি অ্যাড আসছে, মানে কিরকম অ্যাড থাকে, কোয়ালিটি কিরকম, ওইটা মেনটেন করলে ওই নলেজ গুলো থাকলেও অনেক সময় দেখা যাবে যে এই জিনিসগুলো আপনার
যখন আপনি যদি নাই জানেন যে কোন প্ল্যাটফর্মে কি ইউজ হয়, কি হিসাবে ইউজ হয়, কারা ইউজ করতেছে, হ্যাঁ অডিয়েন্স গুলা কিরকম, যেমন মোটামুটি যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করে, হ্যাঁ তারাই লিঙ্কডইনে থাকে। ঠিক আছে, এরকম এই নলেজ যখন আপনার থাকবে লিঙ্কডইনে এই টাইপের লোকেরা থাকে, এদেরকে টার্গেট করলে তাহলে আমি ওই টাইপের যখন কোনো একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন তখন আপনি লিঙ্কডইনকে টার্গেট করবেন। ঠিক আছে, এরকম প্ল্যাটফর্ম নিয়ে একটা মানে ওভারঅল ধারণা থাকতে হবে, প্লাস মানে নলেজ থাকতে হবে। আবার আপনি মাস্টার করেন যে আপনি গুগলেই মাস্টার, গুগলের অ্যাডওয়ার্ডস কিভাবে কাজ করে, অ্যাডওয়ার্ডস, অ্যাডসেন্স, ইউটিউব, এগুলো আপনি মাস্টার, দ্যাটস ফাইন, আপনি ওখানেই করতেছেন, এক্সিকিউশন সবই করতেছেন। বাট ওভারঅল স্ট্র্যাটেজি ক্রিয়েট করার জন্য বা একটা মানে ধারণা রাখা অবশ্যই রাখতে হবে আর কি। তো সেকেন্ড ধাপে আমরা যেটা ডিসকাস করবো, 13 জন আসছে, আচ্ছা শুরু করে দিই। সেকেন্ড ধাপে আমরা যেটা ডিসকাস করবো যে একটা টুলস দেখাবো, যেটা একটা ইন্টারেস্টিং টুলস, যেটা আমি রিসেন্টলি আমার, আপনারা তো নাম শুনছেন বাট আমি 1-1.5 বছর ধরে ইউজ করি। সেটা হলো গ্রামারলি নামে একটা টুলস। এটা হচ্ছে আর্টিকেল রিরাইট করার জন্য খুব মানে একটা ভালো একটা টুলস, যেটা আপনি ধরেন আপনি একটা আর্টিকেল লিখছেন, হ্যাঁ এখন আপনি আর্টিকেল লেখার পর আপনার মনে হচ্ছে যে ভুল টুল থাকতে পারে, আপনি ওই আর্টিকেলটা ওখানে পেস্ট করে দিলে আপনাকে তখন ওরা একটা দিবে, আপনাকে সাজেশন দিবে যে মানে কোনো ভুল আছে কিনা, বানান ভুল সহ গ্রামাটিক্যাল অনেক মিস্টেক আছে কিনা এগুলো দেখাবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। গ্রামারলির নাম আগে শুনছেন? জি শুনেছি। জি স্যার, আমি বাট ইউজ কি করেছেন? হ্যাঁ একবার ইউজ করা হয়েছিল। আমার ল্যাপটপে আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি ক্রোমে দিয়ে যদি লগ ইন করেন তাহলে আপনি এটা ফ্রি ইউজ করতে পারবেন। অন্যান্য ব্রাউজার দিয়ে লগ ইন করতে গেলে আপনাকে তখন মেবি একটা পেমেন্টের একটা ইস্যু থাকে। বাট গুগলের সাথে মেবি তার কোনো একটা পার্টনারশিপ আছে, তো গুগলে এটা ফ্রি। ঠিক আছে, এটা জাস্ট আপনি গ্রামারলি লিখবেন, গ্রামারলি, এখানে লিখবেন। আচ্ছা, গ্রামারলি লিখে সার্চ করলে ফার্স্টে যে রেজাল্টটা আসবে, অ্যাডে দিতে পারেন, অ্যাডে ওইটা আসছে, অ্যাড ছাড়া যেটা আছে এটাও দিতে পারেন, সব ক্লিয়ার। যেহেতু আমার লগ ইন করা আছে গুগলে, তো আমার জিমেইল সরি, তো আমার ডেটলিট চলে আসছে। তো এখানে আপনি একটা নিউ দিবেন। এর আগে এখানে পাশে যেগুলো দেখছিলেন ওগুলো হচ্ছে আমি এর আগে যেগুলা ডকুমেন্টস গুলো আপলোড দিয়েছিলাম সেগুলার। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি নেট থেকে, যে এটা একটা ব্যাড প্যারাগ্রাফের এক্সাম্পল। ঠিক আছে, আমি এটা কপি করলাম, ধরেন এটাই আমি লিখছি, এখানে আমি শেয়ার মানে এটা পেস্ট করব। এখন আমাকে বলতেছে আমার লেখাটার মানে ইন্টেনশন কি হবে, আমার অডিয়েন্স কারা, হ্যাঁ জেনারেল অডিয়েন্সের জন্য নাকি যার নলেজেবল অডিয়েন্স নাকি এক্সপার্টের জন্য। ঠিক আছে, আমি অলওয়েজ মানে এক্সপার্ট দিই। ফর্মালিটি দিবেন যে ইনফর্মাল নাকি ফর্মাল নাকি নিউট্রালি, আমি তো ফর্মাল ইংলিশ এখানে যেহেতু ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে, এটা চেঞ্জ করা যায় না, এটার জন্য আবার পেমেন্টের একটা ইস্যু আছে, পে করতে হয়। টোন ইটস আপ টু ইউ। আর ইন্টেন্ট দিবেন টেল এ স্টোরি, ব্লগিং এর সময় অলওয়েজ আমরা টেল এ স্টোরি দিই। ঠিক আছে, ডান দিলে এখানে একটা স্কোর দেখায়, হ্যাঁ এটা অলওয়েজ 95 আপ করার চেষ্টা করুন। দেখেন এটা 72, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা স্কোর যে এটা লেখছেন। ঠিক আছে, এটা 92, 93, 4, 5 এটা হলো খুবই ভালো। 96ও হয় অনেক সময়। তো কি কি ভুল আছে দেখেন, লাল দিয়ে সব ভুলগুলো দেখা দিচ্ছে। আপনি এখান থেকে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে এক্সপ্লেন সহ যে এই ভুলটা হয়েছে। আপনি যখন একটা আর্টিকেল লিখছেন আপনি চেক করবেন, আপনার মনে হচ্ছে না যেটা ভুল, বাট আপনি হয়তো এখানে ক্রস চেক করে দেখে নিলেন কি ভুল, রেনি এটা তো স্পেলিং মিস্টেক। স্পেলিং মিস্টেক গুলো খুব সিলি মিস্টেক, আমরা এগুলো অ্যাভয়েড করতেছি, সবই স্পেলিং মিস্টেক। আফটার অল এটা একটা স্পেলিং মিস্টেক, এটা আলাদা হয়। ঠিক আছে, স্পেলিং মিস্টেক গুলো ঠিক করলে। আর কি ভুল আছে, অনলি, এটা হবে অনলি, তো স্পেলিং মিস্টেক, কারেক্ট স্পেলিং, বিকজ,
এটা বিকজ হবে, ঠিক আছে, বিকজ লিখলাম। রিপ্লেস দ্য ওয়ার্ড এভরিডে। কেন এভরিডে আমি রিপ্লেস করবো? লাইক এভরিডে, ইট রেইনড এ লট ইন 1816, a lot, like every day. The word every day may be used incorrectly. Review the following notes to determine the একটা ভুল বলছে। আচ্ছা, এভরিডে আলাদা হয়, একসাথে হয় না, এটা একটা ভুল বলছে ওরা, ঠিক আছে। টোটালি এইটা রিমুভ করতে বলতেছে। I can totally see her point. It appears that totally may be unnecessary in this sentence. Consider removing it. তো আপনি এটা ক্লিক করলেন, ঠিক আছে, তো এটা রিমুভ হয়ে গেল এখান থেকে। এখন দেখেন আপনার 86, মানে স্টিল এটা ভালো না, কারণ লেখাটি হয়তো ফরম্যাট ভাবে ধরতে পারেনি, বাট এটা চাইলে আপনি আরো রিরাইট করে আর একটু বাড়াইতে পারেন, ঠিক আছে। 76 থেকে 86 হওয়া একটা খারাপ না। আরেকটা জিনিস এখানে একটা করতে পারেন যে সিনোনিম অ্যাড করতে পারেন। ধরেন আপনার অকেশনালি এই ওয়ার্ডটা আপনার ভালো লাগতেছে না, আর কি সিনোনিম হতে পারে? হার্ডলি, সেলডম, ইরেগুলারিটি, যেটা আপনার মনে হয়। উই অকেশনালি অ্যামুজড আওয়ারসেলফ, উই হার্ডলি অ্যামুজড, পছন্দ হলে হার্ডলি দিতে পারেন, ঠিক আছে। তারপর কি হতে পারে আর সিনোনিমস? অ্যাবনর্মালিটি, মানে এগুলা যদি নো সিনোনিমস ফর অ্যাবনর্মাল, এটা পাই না। আর কি সিনোনিমস থাকতে পারে? আই হেট, I avoid, I mind, I hesitate, I rebel, I shun, which I dislike. মানে আপনার যেটা সুবিধা মনে হয় এখান থেকে আপনি ভাবে চয়েস করতে পারেন। I dislike. এইভাবে আপনি আপনার আর্টিকেলটাকে আরো রিরাইট করতে পারেন। মোটামুটি দেখেন এখন আগের থেকে গ্রামারলি সফটওয়্যারটা চাইলে, মানে এই অপশনটা চাইলে আমাদের অফলাইনেও কিন্তু ইউজ করতে পারি আমরা। যে সফটওয়্যার ইনস্টল করে ইউজ করা যায়, আবার অফলাইনে ইউজ করা যায়। আবার এক্সটেনশন থাকলে, ধরেন যে আপনি ফোনে যদি এক্সটেনশন থাকে, তখন যখন আপনি ফেসবুকে কিছু লিখতে যাচ্ছেন তখন ওরা কিন্তু যে কোনো জায়গায় কোনো কিছু লিখতে গেলে সেটাকে কারেক্ট করে ফেলা যায়, এটা চেক করে। তো যারা জানে না তাদের জন্য এটা একটা ভালো টুলস হতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি, এটা হয়তো সবার একটু হেল্প হবে। যদি কখনো এমন হয় যে আমি কেউ একটা কথা শেয়ার করলো, বাট আমাদের মধ্যে এরকম থাকতেই পারে যে আমরা হয়তো ওই কথাটা বুঝতে পারছি না, একটা ইংলিশে একটা কথা লিখলো সেটা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে হচ্ছে একটা অ্যাপস আছে, এটাকে বলে হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা মোবাইলেই সেটা ইউজ করতে পারি। তো এখানে যদি আপনি প্রেস করে ওই কথাটাই যদি পেস্ট করে দেন, আপনি সেটার বাংলাটাও দেখতে পারবেন। আবার হচ্ছে আপনি ধরেন কোন একটা কথা আপনি সেটা বুঝে আবার সেটা ইংলিশে কনভার্ট করতে যাচ্ছেন, আপনি সেটা তো এই যে একটা বাটন আছে রেকর্ড করা যায়, আপনি যখন বাংলায় কথা বলবেন সেটা অটোমেটিক্যালি ইংলিশে হবে। সো এইভাবেও কিন্তু মানে ইনিশিয়ালি কমিউনিকেট করতে পারেন। যাদের একটু হয়তো একটু উইকনেস আছে, যাদের মনে হয় যে আরেকটু আমাকে ইমপ্রুভ করতে হবে, তারা ইনিশিয়ালি এই কাজটা করতে পারে। সবাই কি বুঝতে পারছে নাকি আমি আসলে কি শেয়ার করছি? এই জিনিসটা আমি কখনো ইউজ করিনি, মানে আমিও বুঝতেছি না। আপনি কি এখন আমি আমাকে ধরেন যে ফর দেখাতে পারবেন? এক্সাম্পল, হ্যাঁ ফর এক্সাম্পল এই জিনিসটা অনেক হেল্পফুল, এটা আমি ইউজ করি। অনেক সময় অনেক কাজে লাগে। আমি একটা লিংক শেয়ার করছি, একটু দেখেন। তো আমি একটা লিংক শেয়ার করছি। ধরেন যে আপনি শুভ ভাই, মানে জাস্ট সবাই যেন বুঝতে পারে এই জন্য আর কি আমার মনে হচ্ছে আমি ওইটা হয়তো ইউজ করি না, আপনি এটা বলেন। আচ্ছা, নো প্রবলেম ভাই। ধরেন যে আপনি আমার কাস্টমার, ইউ আর ফ্রম ইউএসএ, আপনি আমেরিকা থেকে আমার সাথে কমিউনিকেট করছেন। এখন আপনি যেভাবে ইংলিশে কথা বলছেন আমি বুঝি না, আমি ইংলিশে একটু দুর্বল। তো সেই ক্ষেত্রে আপনি যে মেসেজটা আমাকে পাঠাচ্ছেন এইটা যদি আমি গুগল ট্রান্সলেটে দিয়ে দিই আর ট্রান্সলেট অপশন যদি দিয়ে রাখি বাংলা, তাহলে আমি বাংলায় বুঝতে পারবো। এখন বাংলায় বোঝার পর আমি আবার যখন ট্রান্সলেটে আমি আমার বাংলা কথাটাকে বলবো, সে অটোমেটিক্যালি কনভার্ট করবে হচ্ছে ইংলিশে। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে করা যায় আর কি, যে কোনো ল্যাঙ্গুয়েজই করা যায় সেটা। ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটের কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আচ্ছা, ঠিক আছে। আমি হয়তো লিংকটা পাঠিয়ে দিচ্ছি, হয়তো সবার হয়তো শেয়ার হেল্প হইতেও পারে। এমন অনেক আরো অ্যাপসও হয়, আরো অনেক টুলসও আছে এরকম। আর আরেক অপশন মনে হয় শেয়ার করি, কারণ এখন তো পৃথিবী অনেক সহজ হয়ে গেছে। ধরেন যে হচ্ছে আপনি যেটা লিখলেন সেটা হচ্ছে গ্রামাটিক্যালি কতটুকু কারেক্ট, এটা চেক করার জন্য
আমি যখন ব্লগিং করব বা কোনো একটা জায়গায় আমি যখন আমার লেখাটা পাবলিশ করব, সেইখানে ওই যে আমরা কপি পেস্টের কিন্তু একটা বিষয় থাকে, তো এটাকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম চেক। জি জি জি, যাতে আপনি এটা কোথাও থেকে চুরি করেছেন কিনা লেখাটা, চুরি এরকম। করেছি কিনা, কারণ আমি একটা ভালো জায়গায় দিতে যাচ্ছি, এখন সেই লেখাটা যদি আমি কোনো জায়গাতে কপি পেস্ট করে আনি তাহলে কিন্তু আমি আন্ডাররেটেড হব, আমার ভ্যালু সেখানে ক্রিয়েট হবে না। সেইখানে প্লেজিয়ারিজম লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট আছে যে আপনার লেখাটাকে সে চেক করবে যে কত পার্সেন্ট আপনি অন্য জায়গা থেকে কালেক্ট করছেন লেখাটা। রাইট। হ্যাঁ, এরপর থেকে আবার হচ্ছে আপনি আপনার কারেকশন করতে পারবেন আপনি নিজে চাইলে, এটাও হেল্প করবে আই থিঙ্ক। এটা যে প্লেজারিজম চেকার লেখা অনলাইনে সার্চ করলে আপনার অনেক টুলস পাবেন, ওখান থেকে আপনি দেখতে পারেন অনেক আছে যে আপনার লেখাটা অ্যাকচুয়ালি কোথাও থেকে কপি পেস্ট কিনা। প্লেজারিজম চেকার, গ্রামারলি তো আছে, কিন্তু গ্রামারলিটা মনে হয় টাকা লাগে। সো বাট ফ্রিও অনেকগুলো আছে, আপনি এখানে যে ফ্রি আছে এটা চেক করে নিতে পারেন যেটা কোথাও কপি পেস্ট। যেমন আমি 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 যখন নিয়েতে ছিলাম, ধরেন যে এরকম কিন্তু আমাদের কিছু ফ্রিল্যান্সিংও আছে যে আপনি কোনো একটা লেখা দিল সেটা আমাদেরকে কাজ করে দিতে হয়, মানে অনলাইনে ফাইবার আপনি এরকম কিছু রিরাইট করতে হয়। যেখানে হচ্ছে কি একটা লেখা একটা ব্লক এটা এরকম যারা চয়েস নিতে পারে, সেই ক্ষেত্রে প্লেজারিজম চেকিং, গ্রামার চেকিং ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট। ভাইয়া কি আছেন? যে আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে। সরি অ্যাবাউট দ্যাট। সো তো হ্যাঁ, ওই প্লেজারিজম চেকিংটা, তারপর আপনার গ্রামারলি, সবগুলো টুলস আমরা ইউজ করতে পারি লেখার, নতুন লেখা লেখার সময় বা লেখা রিরাইট করার সময়, আর্টিকেল রিরাইট করার সময়, সেগুলোতে। ঠিক আছে। সো সরি, আরেকটা জিনিস কি আমি একটু অ্যাড করব, অবশ্যই, শিওর, বলো। যেহেতু আপনি কন্টেন্ট সম্পর্কে শেয়ার করতেছেন, আমার মনে হয় কিছু কিছু ওয়েবসাইট সম্পর্কে আমাদের একটু জানা ভালো আর কি। কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমরা ফ্রি একটু ক্লাসিক কন্টেন্ট বানাতে পারবো। কন্টেন্ট তো অনেক রকম হইতে পারে, সেটা ছবি হইতে পারে, লেখা হইতে পারে, ভিডিও হইতে পারে, জিপ ফাইল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আমি সবার জন্য বলছি আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার ফেসবুক পেজ থেকে বা ইনস্টাগ্রাম থেকে যখন একটা ক্লাসিক, একটু ক্যাচি, একটু স্মার্ট টাইপের যখন কন্টেন্ট শেয়ার করবেন, তখন কিন্তু মানুষ সেটা একটু ডিফারেন্ট ভাবে নিবে। তো এইরকম কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এমন ইমেজ ক্রিয়েট করা যায়, অনেক কিছু ক্রিয়েট করা, লোগো ক্রিয়েট করা যায়। এরকম একটা ফ্রি ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যানভা। তো ক্যানভা থেকে কিন্তু আপনি চাইলে আপনার অনেক রকমের কন্টেন্ট আপনি চাইলে ফ্রি তৈরি করতে পারেন। এরকম আরো অনেক, এরকম ধরেন যে অ্যাডোবির আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে। তো ক্যানভাটা অনেক জনপ্রিয়, এই জন্য আমি ক্যানভাটা শেয়ার করলাম। তো সবাই যদি ওইখানে গিয়ে, আমি লিঙ্কটাও শেয়ার করে দিচ্ছি, লিঙ্কটা ওইখান থেকে আপনি চাইলে আপনার মতো করে অনেক রকমের। সবাই একটু পিসিটা শেয়ার করে যদি একটু ক্যানভাতে ঢুকতেন অনেক ভালো হতো। ইনফ্যাক্ট ক্যানভা নিয়ে আমাদের একটা ক্লাস আছে আমাদের সামনে, যে আপনি যদি দেখেন। ও আচ্ছা আচ্ছা, ক্যানভা নিয়ে ক্লাস আছে, ওকে, দ্যাটস গুড। ভাই স্ক্রিনটা মনে শেয়ার দিলে ভালো হতো। জি জি, এখানে দেখতে পাচ্ছেন যে ডে 5 and 6 এর আপনার ডে 6 এ এখানে আপনারা দেখেন এই যে কন্টেন্ট বানানোর জন্য ক্যানভা, স্কেচ, পিক্টোচার্ট, ম্যাজিক্স, ফটো ডিজাইনার, হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের তখন মানে আমরা ওই প্ল্যাটফর্মগুলো তখন এক্সপ্লোর করব। ঠিক আছে। ইভেন আমি এখন যেটা দিয়ে রেকর্ড করতেছি, ক্যামস্টেশিয়া, হ্যাঁ, আপনি ভিডিও কিভাবে রেকর্ড করবেন বা আপনি টিউটোরিয়াল কিভাবে বানাবেন, ঠিক আছে, ওগুলো আমাদের ডে 6 এ এগুলো নিয়ে আমাদের ডিটেলস ক্লাস হবে। তো ক্যানভা এখন আপনারা চাইলে, যেহেতু ক্যানভাটা সবাই বেশি ইউজ করে, ইউজুয়ালি আপনার ইমেজ ও ভিডিও ক্রিয়েট, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সোশ্যাল মিডিয়া যেটা খুব ইউজ হয়, তো ওটা আপনারা চাইলে এখন লগ ইন করে বা সাইন ইন করে আপনার ঘাটাঘাটি করে দেখতে পারেন। আর যেহেতু এটা মার্কেটিং এর একটা প্রোগ্রাম, মার্কেটিং এর একটা পার্ট, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে মার্কেটিং, মার্কেটিং অনেকগুলো হ্যান্ডস আছে, তো তার মধ্যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা হ্যান্ডস।
এই জন্য সবার হচ্ছে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য। একটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট ইংলিশে ভালো হইতেই হবে, দেয়ার ইজ নো আদার অপশন। আপনি দেখা গেছে অনেক কাজ পারেন, অনেক অপশন পারেন, বাট হচ্ছে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন না, কমিউনিকেশন স্কিল আপনার খুব দুর্বল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মার খেয়ে যাবেন। যারা ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে প্রফেশন হিসেবে নিতে চান, লার্নিং ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনাকে অনেক কিছু ঘাটতে হবে, অনেক নিউ টেকনোলজি সম্পর্কে আপনাকে আপডেটেড থাকতে হবে। আপনাকে জিনিসগুলো, নতুন নতুন জিনিসগুলো ঘাটাঘাটি করতে হবে, মানে সবাইকে বলছি আর কি। সাজাতে আপু হাত তুলেছিলেন, আপনি কি কিছু বলবেন? আচ্ছা, কিছু বললে বললেন, আমি তাহলে জাস্ট একটু লাস্ট কিছু ডিটেলস আছে আর্টিকেল রাইটিং নিয়ে, ওটা বলি। তো এগেইন এন্ড এগেইন যে হেডলাইনটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যখন একটা ব্লগ লেখেন, কোম্পানি ব্লগ বা পার্সোনাল ব্লগ বা আপনার ক্লায়েন্টের ব্লগ, সেটা কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। যখন শেয়ার করেন সেখানে কিন্তু একটা ভিজুয়াল এবং হেডলাইনটাই দেখেন, ঠিক আছে? আপনার ভিতরে লেখাটা দেখেন। সো ওই হেডলাইন দিয়ে আপনি কিভাবে ক্লিক করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? এই জন্য হেডলাইনটা অবশ্যই আপনাকে ওরকম ক্যাচি হইতে হবে এবং হেডলাইনের পিছনে অবশ্যই আপনাকে টাইম দিতে হবে, ঠিক আছে? হেডলাইনটা যতটা শর্ট এন্ড সুইট করে আপনি দিতে পারবেন, আপনার ক্লিক তত বেশি বাড়বে, ঠিক আছে? আর অবশ্যই সাথে একটা ভিজুয়াল দিবেন। ভিজুয়াল একটা মানে একটা কন্টেন্টের সাথে যখন ভিজুয়াল থাকে, একটা হেড ইমেজ যেটা ওটা থাকে, তখন ইমেজ দেখেও অনেকে আপনার ক্লিক করে, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করবেন যে প্রফেশনাল কাজ যখন করবেন তখন উল্টাপাল্টা হেডলাইন বা উল্টাপাল্টা ইমেজ দিয়ে এগুলা না করার জন্য। আনলেস যদি আপনার ক্লায়েন্টের ওরকম একটা চাহিদা থাকে, ক্লায়েন্ট যদি বলে যে না ওরকম ইমেজ দাও, তখন ক্লায়েন্টের ব্যাপার। ঠিক আছে। আর তারপর সেকেন্ড যেটা হচ্ছে যে আপনার সেকেন্ডারি সাবটাইটেল যেটা, সেটা অবশ্যই শর্ট এন্ড পাঞ্চি হইতে হবে, হ্যাঁ, ঠিক আছে? আপনি এটা 1 সেন্টেন্স বা 2 সেন্টেন্সের মধ্যে পুরো জিনিসটাকে আপনাকে বুঝে আনতে হবে যে এটাই আপনি মানে এটাই নিয়ে কথা বলতে যাচ্ছেন, ঠিক আছে? অনেকেই কিন্তু মানে আপনি ফার্স্টে একটা প্যারাগ্রাফ দিলেন, যে অনেক মোটামুটি একটা বড় প্যারাগ্রাফ, মানুষ ওগুলো পড়তে যায় না, যে মানে এই প্যারাগ্রাফটা পড়ে আমি আসলে বুঝতেছি না যে আমি এই আর্টিকেলটা পড়ে আমার লাভ কি, ঠিক আছে? হইতে পারে আপনার আর্টিকেল 2 মিনিটের মতো মানে পড়তে, কিন্তু তারপরও মানুষের টাইমের একটা দাম আছে, ঠিক আছে? সে বিরক্ত হয়ে গেলে সে কিন্তু যদি আপনার ওয়েবসাইটের একটা ইউআরএলটা বা আপনার ব্র্যান্ডের নামটা যদি একবার মনে রাখে, সে কিন্তু সেকেন্ড টাইম আপনার ওই আর্টিকেল আসলে সে কিন্তু আর পড়তে যাবে না, ঠিক আছে? তো আপনি ফার্স্টে ওটা একটা সামারি দিয়ে 1-2 লাইনের মধ্যে বুঝাই দিবেন, ঠিক আছে? ওটা খুব শর্ট এন্ড একটা পাঞ্চি হইতে হবে, যে মানে ওটা যেন অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? আর একটা যেটা করবেন যে আপনার ভিজুয়াল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনার লেখার মাঝে স্ক্রিনশট, লেখার মাঝে গ্রাফ, লেখার মাঝে আপনার ছবি, বা লেখার মাঝে আপনার রেফারেন্স কোনো আপনার কারো একটা মানুষের ছবি বা হয়তো কোনো ইনফোগ্রাফ, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিলে তখন আপনার মানে শুধু লেখা পড়তে মানুষ অনেক বিরক্ত বোধ করে, ঠিক আছে? তখন মাঝে যখন ভিজুয়াল কিছু থাকে, মাঝে মাঝে সেটা ব্রেক পায়, হ্যাঁ, মাঝে সেটা লেখার মধ্যে দুটা প্যারাগ্রাফ পড়লো, এবং সেটা ছবি দেখলো, তার সেটা ব্রেক পাইলো মাঝখানে, হ্যাঁ, সে হাঁপায় উঠলো না, ছবি দেখে মানে এটা মনের শান্তি, চোখের প্রশান্তি, হ্যাঁ, ছবিটা দেখে সে পরের আরো 2টা বা 3টা প্যারাগ্রাফ পড়লো, ঠিক আছে? এভাবে আপনারা একটা ভিজুয়াল কন্টেন্ট দিবেন। আর চেষ্টা করবেন একটা স্টোরি টাইপ লেখার জন্য, হ্যাঁ, মানে গদ বাঁধা যে হ্যাঁ খবর পড়তেছে ব্লা ব্লা ব্লা, এইভাবে না, মানে আপনি একটা গল্প বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ফার্স্টে আপনি একটা ইলাস্ট্রেশন দিবেন, যে দেখো যে মানে ফার্স্ট আপনি বলবেন, হ্যাঁ, যে এটা হচ্ছে, ঠিক আছে? তারপর আপনি বলবেন যে হ্যাঁ এটা কি জিনিস হচ্ছে, ঠিক আছে? লাস্টে আপনি এটা ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা কেন হচ্ছে, এরকম মানে একটা গল্পের মতো যেন জিনিসটা আসে, ঠিক আছে? এটাকে বলে শো। ফার্স্টে মানে শো করবেন, তারপর ওদেরকে টেল করবেন, হ্যাঁ, বলবেন, এবং লাস্টে ওদেরকে মানে এক্সপ্লেন করবেন বা ওদেরকে আন্ডারস্ট্যান্ডিং করাবেন যে এটা হচ্ছে, ঠিক আছে? এভাবে আপনাকে একটা গল্প বলার মতো আপনি যখন মানে ফার্স্টে যখন খুব একটা ইন্টারেস্টিং পাঞ্চ লাইন দিয়ে আপনি শুরু করে একটা গল্প শুরু করবেন, সবাই দেখবেন যে ফ্লোতেই পড়া শুরু করছে, ঠিক আছে? তো একটা আর্টিকেল দিয়ে আপনি চেষ্টা করুন যে একটা আর্টিকেলই ভালো রাখার জন্য। একটা আর্টিকেল যখন ভালো ওদের লাগবে, ওরা তো অবভিয়াসলি আরো কিছু আর্টিকেল থাকলে ওটাও এক্সপ্লোর করবে, ঠিক আছে? তো এখানে আমার মাথায় একটা আসলে রোয়ার বাংলা নামে একটা ওয়েবসাইট আছে বাংলাদেশি। ওটা আসলে বাংলাদেশি ওয়েবসাইট না, মানে ওটা বাংলাতেও লেখে, আরো বিভিন্ন ভাষাতেও লেখে। তো ওরা প্রায় 8টা ভাষায় মনে হয় এরকম মানে বিভিন্ন ইন্টারেস্টিং আর্টিকেল লেখে। তো আপনারা ওদের লেখাগুলো ফলো করতে পারেন, দেখবেন যে ওরা কিভাবে লেখে,
বা কি মানে কিরকম মানে ওদের লেখাগুলো স্টোরি টেলিং টাইপের, হ্যাঁ ঠিক আছে, তো ওগুলো আপনারা পড়তে পারেন। আর একটা হচ্ছে যেসব স্টোরি টেলিং করতে গিয়ে আপনারা এটাকে আবার মানে খুব লম্বা কোনো প্যারাগ্রাফ বানিয়ে দেন, চেষ্টা করবেন যতটা শর্ট করা যায় যতটা সুইট করা যায়, ঠিক আছে, এটাকে আমরা বলি KISS, কিস। হ্যাঁ, কিপ ইট সিম্পল অ্যান্ড সুইট, ঠিক আছে। অলওয়েজ চেষ্টা করবেন যে কোনো ভাবে আপনি একটা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটের সময় ভিডিও বলেন, আর্টিকেল বলেন, ছবি বলেন, এটাকে শর্ট অ্যান্ড সুইট করে এটাকে প্রেজেন্টেবল করতে। হ্যাঁ, কারণ এখন আপনার মানে আপনি নিউজ ফিডে এত কন্টেন্ট, নিউজ ফিডে এত ব্লগের লিঙ্ক, এত কিছু, মানে মানুষ কিন্তু এত জিনিসের পিছনে টাইম দিতে হয় না, তার তো পার্সোনাল একটা লাইফ আছে, তার প্রফেশনাল লাইফ আছে। তো এর মধ্যে যেন সে আপনারটা পড়ে সেজন্য একটা কিছু নিতে পারে, সেজন্য এটা ইন্টারেস্ট ফিল পায়, হ্যাঁ ওভাবে আপনি কন্টেন্ট গুলা ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল এখন দেখবেন যে ফেসবুকে সবগুলা ভিডিও কিন্তু আপনার দেখবেন শর্ট যেগুলো ভিডিও হয় 1:1, মানে একটা বর্গাকার শেপে 1:1 আপনার ওই শেপের মধ্যে ভিডিও গুলো হয়, 2-3 মিনিটের মধ্যে ভিডিও গুলো শেষ হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু টানা নাই, এবং এগুলো কিন্তু প্রচুর ভিউ হয়। এই নিচ থেকে রিভিউ নাম্বারগুলো আপনিও দিতে পারবেন যে বড় ভিডিও গুলোর থেকে এই ভিডিও গুলোতে আপনার ভিউ প্রচুর হয়, ঠিক আছে। তো এগুলো ওরা মানে শর্টের মধ্যে জিনিসটাকে একটু মিউজিক দিয়ে ইন্ট্রো দিয়ে খুব সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেন করে ওরা ভিডিও শেষ করে ফেলে। তো এইভাবে আপনার আর্টিকেলটা ওরকম হইতে হবে, একটা শর্ট হইতে হবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ফাইনালি যেটা, এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস, মাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের উপর আর কিছু নেই এখানে, যত প্র্যাকটিস করবেন আপনার রাইটিংটা আরো ভালো হবে। আপনি লেখে গ্রামারলিতে চেক করেন, আর টুলস আছে অনলাইনে, ওগুলাতে চেক করে দেখেন যে কেমন হয়েছে। যদি না পারেন মানে ওগুলাতে, তারপর যদি মনে হয় যে না গ্রামারলি আমাকে ধরতে পারতেছে না, আমি হয়তো একটু ভালো অ্যাডভান্স ভাবে দেখাতে যাচ্ছি, তাহলে আপনার যারা ফ্রেন্ড আছে বা কলিগ আছে বা যারা আপনার পরিচিত কেউ আছে ইংলিশে খুব ভালো, রাইটিং এ ভালো, ওদেরকে দেখান। হ্যাঁ, বা আমাকেও দেখাতে পারেন যে ভাই এটুকু লেখছি, এটা কেমন হয়েছে, এটা কি আর একটু কি করলে এটা একটু ক্যাচি হতো, এটা। তো আমি আপনাদেরকে টপিক দিব আজকে, গ্রুপে শেয়ার করে দিব আজকে কি কি আমি পয়েন্ট আউট করছি, পয়েন্টগুলো সহ একটা টপিক শেয়ার করে দিব, এগুলোর উপর আপনারা আর্টিকেল লিখবেন। আর্টিকেল যেটা করবেন যে আপনারা এখন যেহেতু আপনারা ব্লগ ক্রিয়েট করেন নাই, আমাদের ব্লগ ক্রিয়েট করার পরে মানে ওটা পরের ক্লাসে হবে, তো এখন যেটা করতে পারেন যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডেই লেখেন, লিখে আমাকে এটা শেয়ার করেন, যেভাবে ফরম্যাট বলছে ওখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ছবি টবি সবই অ্যাড করা যায়, হ্যাঁ ওইভাবেই ছবিগুলো লেখেন। আর আরেকটা হচ্ছে যে সবাই যে যারা আর্টিকেল লেখে ওরাই যে ওয়েবসাইটে আপলোড করে তাও না, তার মানে আপনাকে ডিরেক্টলি ওয়েবসাইটে আর্টিকেল লিখতে হবে তাও না। হ্যাঁ, অনেক আর্টিকেল, যেরকম আমি বলতেছিলাম যে আমি পিআর এর জন্য যে আর্টিকেল লিখি, আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, ওয়ার্ডে লিখে তারপর ছবিগুলো আলাদা রাখি, বা ছবি মাঝখানেও দিই, মাঝখানে দেখি যাতে পত্রিকার লোকেরা বুঝতে পারে ছবি কোথায় দিতে হয়। প্লাস আমি আলাদা ওই ছবিগুলো আলাদা হাই রেজলিউশনেও ওই একটা ফোল্ডারের মধ্যে রাখি, ওরা ফোল্ডারটা আমি জিপ করে ওদেরকে পাঠিয়ে দিই, ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু ওয়েবসাইটে আপলোড করতেছি না, তো আপনারা ওইভাবেই একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আর্টিকেল গুলা লেখেন, মাঝে মাঝে ছবি দেন যে এই জায়গায় আমি এই ছবি দিতে চাচ্ছি বা এরকম ইয়ে করতে চাচ্ছি, আর্টিকেল লিখে এটা আমাকে দেখান, ঠিক আছে। তো এখানে নিয়ে আসলে কন্টেন্ট মানে আর্টিকেল রাইটিং বা এটা নিয়ে খুব একটা কথা বলার কিছু না, যেটা হচ্ছে যে যেটা বলার বলে ফেলছে অলরেডি। তো এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস, আপনাদের রাইটিং লেখে আমাকে দেখান, হ্যাঁ, আর কি কি তারপর আমি ওটা দেখার পর এটা মানে আরো কিভাবে ভালো করা যায় ওই টিপস গুলো আমি দিব। তো আমি বুঝতেছি যে কন্টেন্ট মার্কেট মানে আর্টিকেল রাইটিং গুলো এটা একটা কাইন্ড অফ বোরিং কাজ, মানে বসে বসে এখনো এই বছর যে এসে লেখা লাগে আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, যেরকম কি প্যারাগ্রাফ লিখি, তারপর আমাকে আবার বাংলাও লিখতে হয়, মানে অনেক সময় বাংলা পত্রিকার জন্য বাংলাতেও লিখতে হয়, তো এগুলো একটু বিরক্তিকর কাজ। ইন্টারেস্টিং কিছু কাজ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর কিছু ইন্টারেস্টিং কাজ নিয়ে আমরা কথা বলি, যেটা আজকে মেহেদী ভাই ফার্স্টে একটু আগে জিজ্ঞেস করছিলেন যে অনলাইনে কিভাবে ওই যে ওয়েবসাইটে যে অ্যাড গুলো আমরা সার্ভ করি ওটা কিভাবে হয়। আচ্ছা, আবার 10 মিনিটে ওটা দেখাচ্ছে, এনিওয়ে আমি আপনাদেরকে যে ইয়াটা দিয়েছিলাম, একটা ডিজিটাল মার্কেটিং টার্মস দিয়েছিলাম, একটা পিডিএফ, ওটা কি আপনারা কেউ দেখছিলেন? ওই জিনিসগুলো আপনাদের মানে পড়া উচিত, পরে ওই পুরাটা আপনার পরে প্রতিটা ওয়ার্ডের একবারে মিনিং বোঝা উচিত, ঠিক আছে। আমি ওখান থেকে আজকে যেগুলো কথাবার্তা আসবে আমি ওরকম কিছু ওয়ার্ডের মিনিং এখনই বুঝাই দিই। ব্যানার অ্যাড একটা কমন, মানে এটা হচ্ছে গুগলের টার্মস, হ্যাঁ, এটা ফেসবুকে এটাকে বলে ক্রিয়েটিভ, ফেসবুকে আপনারা এটাকে বলে ক্রিয়েটিভ ইয়া করা, আপলোড করা বা ক্রিয়েটিভ
আপনার হ্যাঁ আপলোড করা এটাই। কিন্তু অ্যাডভার্টাইজিং এর সেটা কমন নাম হচ্ছে ব্যানার অ্যাড। ঠিক আছে, ব্যানার অ্যাড মানে হচ্ছে আপনি যে ওয়েবসাইটে ঢুকলে যে অ্যাড গুলা দেখেন, ঠিক আছে, এটাই ব্যানার। এটা এখন ভিডিও অ্যাড হতে পারে, এটা আপনার এখন একটা জিফ হইতে পারে, এটা এখন একটা ইমেজ হতে পারে, বাট ওভারঅল এটাকে ব্যানার অ্যাড বলে। ট্রাফিক, ট্রাফিক হচ্ছে আপনাকে আজকে যে ওয়ার্ড গুলো আমার দরকার, আমি নেক্সট যেটা বোঝাতে যাবো ওটার জন্য ওই ওয়ার্ড গুলো আমি শুধু আপনাকে বলতেছি। ট্রাফিক মানে হচ্ছে যে মানে একজন মানুষ হচ্ছে এক একটা ট্রাফিক। এটাকে এখন আপনাকে তো আপনি যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করেন, সাপোজ আপনি ইত্তেফাক.com এ ঢুকলেন, তো আপনাকে তো আর জানে না যে আপনি কে। হ্যাঁ, তো আপনাকে ওরা একজন মানে গুগল বা যে কোনো ওয়েব অ্যাড সার্ভার ওরা আপনাকে ট্রাফিক হিসাবে কাউন্ট করে। হ্যাঁ, আপনি এখন ইত্তেফাকের খেলাধুলার পেজে ঢুকছেন, ওরা এখন চিন্তা করবে যে একটা ট্রাফিক খেলাধুলার পেজে ঢুকছে, ঠিক আছে। তারপর আমি আবার খেলাধুলার পেজে ঢুকলাম, তখন ওরা চিন্তা করবে যে আরেকটা ট্রাফিক খেলাধুলার পেজে ঢুকছে। এখন খেলাধুলার পেজে দুইটা ট্রাফিক আছে, ঠিক আছে, দুইটা ট্রাফিক, এটাকে আবার দুইটা ইউজারও বলে, ঠিক আছে। ওইটাই ট্রাফিকটাই বলে যে আপনার কেউ যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করে, হ্যাঁ, ওয়েবসাইটে ল্যান্ড করে, ওইটাকে তখন ট্রাফিক বলে, যে একজনকে ধরে পার পারসন ট্রাফিক বলে এটাকে। সো আপনি যখন একটা ওয়েবসাইটে মানে ঢুকেন, ইত্তেফাক.com এ ঢুকেন, আপনি ঢুকলেই আপনি হয় কি যে আশেপাশে যে অ্যাডের যে স্পেস গুলো আছে না, ওগুলা কিন্তু তখন মানে অ্যাড থাকে না ওইখানে, ঠিক আছে। আপনি যখন একটা ঢুকেন ইত্তেফাক.com লিখে যখন আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনি তখন করেন কি, অ্যাজ এ ট্রাফিক আপনি অ্যাড সার্ভার আছে, ঠিক আছে, অ্যাড সার্ভারে আপনি রিকোয়েস্ট করেন যে ভাই আমি ঢুকছি, এখানে এখন আমার অ্যাড দেখাইতে হবে, ঠিক আছে। তখন ওই অ্যাড রিকোয়েস্ট একটা অ্যাড সার্ভারে যায়। এটা যেটা হয় যে আপনার সাথে রিলেশনশিপটা কিন্তু অ্যাড সার্ভারে না, আপনার সাথে রিলেশনশিপটা হচ্ছে ইত্তেফাকের। হ্যাঁ, ইত্তেফাকে আপনি যখন ঢুকছেন, আপনি ইত্তেফাকে ঢুকছেন, ইত্তেফাক তখন ট্র্যাক করে যে একটা ট্রাফিক আসছে, আমাকে এই ট্রাফিকটাকে অ্যাড দেখাইতে হবে। তো তখন ওরা ওই অ্যাড সার্ভার যেগুলো আছে, অ্যাড সার্ভার কার আছে, গুগল অ্যাড সার্ভার আছে, ইয়াহুর অ্যাড সার্ভার আছে, ফেসবুকের অ্যাড সার্ভার আছে। অবভিয়াসলি ফেসবুকের অ্যাড এখানে দেখায় না, বাট ওদেরও অ্যাড সার্ভার আছে। এরকম বিভিন্ন যারা অ্যাড সার্ভার আছে, ওই ইত্তেফাক করে ওই অ্যাড সার্ভার একটা রিকোয়েস্ট করে যে ভাই আমার ট্রাফিক আসছে, ওকে আমাকে অ্যাড দেখাইতে হবে, ঠিক আছে। ওই যে রিকোয়েস্টটা করে অ্যাড রিকোয়েস্ট, এটা কি বলে অ্যাড রিকোয়েস্ট, ঠিক আছে। রিকোয়েস্ট করার পর এখন রিকোয়েস্ট করার পর আপনাকে তখন একটা অ্যাড দেখায়, ঠিক আছে। এই যে অ্যাড দেখায় এর মাঝে অনেক রকমের ক্যালকুলেশন হয়, ঠিক আছে। ওই ক্যালকুলেশনটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি কি টাইপের ক্যালকুলেশন হয়। ক্যালকুলেশন করার পর আপনাকে একটা অ্যাড দেখায়। এই যে আপনি একটা অ্যাড দেখছেন, দেখেন এখানে ইত্তেফাকের এখানে উপরে একটা গ্রামীণ ফোনের অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে। এই যে আপনি একটা অ্যাড দেখছেন, এটা আপনি একটা অ্যাড ভিউ করছেন, এটা কি বলে ইমপ্রেশন, ঠিক আছে। এই অ্যাডের একটা ইমপ্রেশন হয়েছে, আমরা বলি গ্রামীণ ফোনের অ্যাডের একটা ইমপ্রেশন হয়েছে, একটা ইমপ্রেশন, ঠিক আছে। ইংলিশটা একটু পড়ি কি বলছে। অ্যাড, আপনারা তো এটা দেখতে পারতেছেন পিপিটিটা, তাই না? এটা বলতেছে যে an impression is counted each time a person views a web page that is displaying your ad, ঠিক আছে, each time you view the ad, ঠিক আছে। আপনি এই পেজটা রিফ্রেশ দেন, যদি জিপি অ্যাডটা আবার দেখেন, তাহলে হচ্ছে আপনি জিপি অ্যাডের ইমপ্রেশন হচ্ছে দুইটা, ঠিক আছে, এইভাবে। আপনি যদি এরপর আবার রিফ্রেশ দেন, আবার যদি আপনি রবির অ্যাড দেখেন, তাহলে হবে রবির অ্যাডের ইমপ্রেশন হচ্ছে একটা, জিপি অ্যাডের ইমপ্রেশন হয়েছিল দুইটা, ঠিক আছে, এইভাবে। প্রতিবার আপনি রিফ্রেশ দিবেন, প্রতিবার করে নতুন নতুন একটা করে ইমপ্রেশন অ্যাড হবে, ঠিক আছে। এটা হচ্ছে জিপির লোকেরা তাদের অফিসে বসে দেখে যে ইত্তেফাকে আজকে আমার দুইটা ইমপ্রেশন হয়েছে, ইত্তেফাকে আমার একটা দুইজন দেখেছে। হ্যাঁ, বাংলালিংক দেখে যে ইত্তেফাকে আজকে পেজে আমার কোনো অ্যাড ইমপ্রেশন হয়নি, জিরো। আবার রবি দেখে যে আমার অ্যাড ইমপ্রেশন ইত্তেফাকে আজকে একটা, ঠিক আছে। এভাবে আমার ইমপ্রেশন গুলো কাউন্ট হয়। তো ওইভাবে ইমপ্রেশন বেসে ওরা ইত্তেফাকে টাকা দেয়, ঠিক আছে। এখন রবি তাহলে দুইটা ইমপ্রেশনের জন্য একটু টাকা বেশি দিবে, আপনার সরি গ্রামীণ ফোন দুইটা ইমপ্রেশনের জন্য টাকা বেশি দিবে, রবি একটা ইমপ্রেশনের জন্য টাকা একটু একটা ইমপ্রেশনের টাকা দিবে, আর বাংলালিংক কোনো টাকাই দিবে না, কারণ বাংলালিংকের অ্যাড এখানে দেখানোই হয়নি, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আমার কমন কিছু কথা, যেটা হচ্ছে আমার নেক্সট প্রেজেন্টেশন এটা একটু ক্লিয়ার হবে, অ্যাড কিভাবে সার্ভ হয়। এখানে একটা আপনার ফ্লো চার্ট আছে, হ্যাঁ, যেখানে এখানে বোঝা যাচ্ছে যে মানে অ্যাড গুলো কিভাবে সার্ভ হয় একটা ওয়েবসাইটে,
ঠিক আছে। ফার্স্টে দেখেন দিতেছে একটা ইউজার অ্যাডস অ্যাট ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ঠিক আছে, তখন ওয়েবসাইট রিকোয়েস্ট দ্য অ্যাড, যখন একটা ট্রাফিক যায় ওয়েবসাইটের কাজ হচ্ছে সে সে তখন ওই ট্রাফিককে শো করানোর জন্য একটা অ্যাড রিকোয়েস্ট করে, সেটা একটা অ্যাড সার্ভারে যায়। এখানে ওপেন এক্স নামে একটা অ্যাড সার্ভার আছে, এটাও একটা অ্যাড সার্ভার। ওপেন এক্স ওরা অ্যাড সার্ভারে রিচ করে। এখানে এখন অ্যাড সার্ভার ছাড়া এখানে আরো অনেকগুলো এখানে অনেক কাহিনী আছে, যেখানে শুধু অ্যাড সার্ভার না, এখানে আপনার ডিএসপি থাকে, এখানে আপনার আপনার মনে করেন যে অ্যাড সার্ভারের সাথে আর কি থাকে, এসএসপি থাকে, ঠিক আছে, তারপর অ্যাড নেটওয়ার্ক থাকে, বিভিন্ন রকম কোম্পানি এখানে মানে ইয়া করে একসাথে ডিল করে এগুলো, ঠিক আছে। ওটা একটু মানে ডিপ, ওটা একটু আমি পরে মানে এটা আগে বুঝুন, ওটা একটু মানে একটু ক্রিটিক্যাল, তো এটা পরে বুঝি। তাহলে আমার নর্মালি মনে করে যে অ্যাড সার্ভারের কাজ হচ্ছে যে অ্যাডটা সার্ভ করবে, হ্যাঁ, ওর এত কিছু মানে এত কিছু দেখার মানে ওরা আসলে অনেক কিছু দেখা আছে, অনেক কিছু হিসাব টিসাব করে অ্যাডটা সার্ভ করে, ঠিক আছে। যেটা করে যে ধরেন যে সে অ্যাড সার্ভ করতেছে, তো ওটা অ্যাড সার্ভ থার্ড স্টেজে গিয়ে সে দেখে যে আমার এই ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট আসছে, সেই ওয়েবসাইটের ওই জায়গাটায় সে একটা অ্যাড সার্ভ করে দেয়। হ্যাঁ, যখনই অ্যাডটা সার্ভ করতে গিয়ে তখনই আপনার ইউজারটা সেই অ্যাডটা দেখে। এই পুরোটা এখানে যে আপনার ক্রিটিক্যাল যে ব্যাপারটা এখানে হচ্ছে আপনার অ্যাড সার্ভারের মধ্যে এখানে সবচেয়ে মানে কঠিন কাজটা সেটা হয়। সেটা কি হয়, অ্যাড সার্ভারের সাথে অনেকে কানেক্টেড। আপনার গুগল সে নিজে একটা অ্যাড সার্ভার, সে আবার আরো কয়েকটা মাল্টিপল অ্যাড সার্ভারের সাথে কানেক্টেড। হ্যাঁ, এরকম আপনার মফক্স আছে, স্ম্যাটো আছে, এরকম বিভিন্ন রকম অ্যাড সার্ভার আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কমন, আরো অনেক অনেক অ্যাড সার্ভার আছে, মানে বাংলাদেশেও অনেকে অ্যাড সার্ভারের বিজনেস করে, ঠিক আছে। যেমন জেএনআর অ্যাড নেটওয়ার্ক আছে, তারপর এসকিমি আছে, এদেরও অ্যাড সার্ভার আছে, ঠিক আছে। তো এখন এরা আবার বিভিন্ন একজন একজনের সাথে সবার সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো আপনি যখন এরকম একটা ওয়েবসাইট থেকে যখন রিকোয়েস্ট করে অ্যাড সার্ভারে, হ্যাঁ আমার একটা অ্যাড লাগবে, তো তখন হয় কি এখানে আপনার দুইটা পার্টি কাজ করে, একটা হচ্ছে আপনার পাবলিশার বা ওয়েবসাইট, আর একটা হচ্ছে যে আপনার অ্যাডভার্টাইজার। হ্যাঁ, দুইটা পার্টি দুই পাশে কাজ করে, মাঝে হচ্ছে আপনার অ্যাড সার্ভার গুলা থাকে। হ্যাঁ, তো অ্যাড সার্ভারের সাথে আপনার ধরেন যে ডান পাশে থাকে আপনার ডান পাশে না মানে এক সাইডে থাকে আপনার অ্যাডভার্টাইজার গুলো, ধরুন গ্রামীণ ফোন আছে, রবি আছে, বাংলালিংক আছে, টেলিটক আছে, ঠিক আছে। আরেক পাশে থাকে বিভিন্ন রকম ওয়েবসাইট, ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, তারপর আপনার কি আছে ঢাকা ট্রিবিউন আছে, ঠিক আছে। মাঝে অ্যাড সার্ভার বসে থাকে, অ্যাড সার্ভার অনেকগুলো একটা একটার সাথে সবাই কানেক্টেড হয়ে বসে থাকে। ফার্স্টে আমার কি বললাম ডেইলি স্টার একজন ঢুকছে, ডেইলি স্টার অবশ্যই একটা প্রিমিয়াম ওয়েবসাইট। হ্যাঁ, ওরা এই জন্য আপনার মানে অ্যাড দেখানোর জন্য ওরা টাকাও বেশি চার্জ করে। তো আপনার ডেইলি স্টার একজন ট্রাফিক ঢুকছে, ডেইলি স্টার ট্রাফিক ঢুকে সে এখন ওয়েবসাইটে একটা ল্যান্ডিং করছে, ডেইলি স্টার সাথে সাথে অ্যাড সার্ভার আমাকে একটা রিকোয়েস্ট করলো যে ভাই একজন ঢুকছে অ্যাড দেখান। অ্যাড সার্ভার করে কি পাশে যারা অ্যাডভার্টাইজার গুলো আছে দেখেন, জিপি আমার হাতে জিপি আছে এখন অ্যাভেলেবেল, অ্যাড জিপি আছে, রবি আছে, এরা টেলকো গুলো আছে। সাপোজ এখানে যারা নাই, তো যারা নাই, এখন কোয়াকালার নাই, বাটা নাই, ওরা নাই, ওরা আজকে অ্যাড দেখাতে চাচ্ছে না, ওরা নাই, তো এরা আছে। তো অ্যাড সার্ভারটা ফার্স্টে হিসাব করে যে এই টেলকো গুলা আছে ওরা আজকে অ্যাড দেখাতে চাচ্ছে, হ্যাঁ ওই জায়গাটাই অ্যাড দেখাতে চাচ্ছে না। ফার্স্ট ওরা দেখে যে এই টেলকো গুলা আছে কারা ডেইলি স্টারে অ্যাড দেখাতে যাচ্ছে, ফার্স্টে ওরা একটা ক্রস চেক করে, তারপর দেখে যে হ্যাঁ শুধু আপনার গ্রামীণ ফোন আর রবি এই দুইটা টপ যারা আছে ওরাই হচ্ছে ডেইলি স্টারে অ্যাড দেখাতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে বাকিগুলো করে বাদ দিয়ে দেয়, ওকে এই দুইটা অ্যাড দেখা যাচ্ছে। এর মধ্যে কে বেশি টাকা দিতে যাচ্ছে ওখানে অ্যাড দেখানোর জন্য, কারণ যে বেশি টাকা দেখাবে তার প্রায়োরিটি আগে। গ্রামীণ ফোন যদি বলে যে আমি প্রতি ইমপ্রেশনের জন্য 5 টাকা করে দিব, হ্যাঁ তাহলে আমি গ্রামীণ ফোনের, আর যদি রবি যদি বলে আমি প্রতি ইমপ্রেশনে 3 টাকা দিব, তাহলে আমি গ্রামীণ ফোনের একটা সবার আগে ওখানে দেখাবো, ঠিক আছে। আমি তখন রবির একটা আমি দেখাবো না, কারণ কি গ্রামীণ ফোন 5 টাকার অ্যাড যদি আমি দেখাতে সরি ফর দ্য ডিস্টার্ব। যা গুড থিং আমার হাতে এখন আরো 40 মিনিট আছে, সো নেক্সট 40 মিনিট কোনো চিন্তা ভাবনার কিছু নেই। তো এখন গ্রামীণ ফোন, আমি গ্রামীণ ফোন 5 টাকা পার ইমপ্রেশনে 5 টাকা দেখাতে যাচ্ছে, রবি দেখাতে যাচ্ছে 3 টাকা, আমি গ্রামীণ ফোনকে অবশ্যই প্রায়োরিটি দেবো। কারণ যদি আমি গ্রামীণ ফোনের একটা অ্যাজ এ অ্যাড সার্ভার, আমি গ্রামীণ ফোনের একটা যদি আমি সার্ভ করি তাহলে গ্রামীণ ফোনের কাছ থেকে আমি 5 টাকা নিতে পারবো, 5 টাকা দিয়ে
ডেলিস্টারকে তো আমার কিছু টাকা দিতে হবে, যে ডেলিস্টার তার পেজে অ্যাড দেখাচ্ছে। অ্যাড সার্ভার হয় কি তখন কিছু টাকা নিয়ে সেখানে কিছু টাকা রাখে নিজের জন্য, অথবা 1 টাকা 2 টাকা কিছু রেখে আবার আবার নিজের লাভটা রেখে তার অ্যাড সার্ভার যে টেকনোলজি কস্ট, তার সার্ভারের কস্ট, তার মানে যে মেইনটেনেন্স কস্ট, এগুলো সে কিরকম রাখে ওইভাবে একটা হিসাব করে রাখে। বাকি টাকাটা সে ডেইলি স্টারকে ওই 5 টাকার মধ্যে যেটা প্রফিট থাকে, প্রফিট থেকে কিছুটা শেয়ার করে দেয়। ঠিক আছে, এভাবেই তখন সার্ভ হয়। এখন এভাবে কি এখন রবি তাহলে যে কোনো ইয়ে পাবে না? রবি কি তার অ্যাড দেখাতে পারবে না? অবশ্যই পাবে। গ্রামীণ ফোনের তো একটা বাজেট লিমিট আছে। সে হয়তো দিনে এতবার অ্যাড দেখলে তার এনাফ, বা তার দিনে এত টাকার বাজেটের অ্যাড দেখালেও এনাফ। হ্যাঁ, তো হেভি ট্রাফিক ওয়ালা যেসব ওয়েবসাইট, সাপোজ ডেইলি স্টারে তো হেভি ট্রাফিক থাকে না, ধরেন প্রথম আলোতে, তো ওরা একসময় অ্যাড দেখাতে দেখাতে ওই বাজেটটা হয়তো বার্ন করে ফেলে। হ্যাঁ, প্রায়োরিটি ওয়াইজ বার্ন করে ফেলে, তখন হয়তো সেকেন্ডারি যে আমার থাকে। হ্যাঁ, তো প্রতিটা মোমেন্টে প্রতিটা আপনার কি বলে প্রতিটা সেকেন্ডে অ্যাড সার্ভার বসে ক্যালকুলেশন করে যে আমার গ্রামীণ ফোনের অ্যাড গুলো এতবার দেখানো হয়েছে, হ্যাঁ, আর এতবার দেখাইলে আমার আজকে দিনের লিমিটটা বা আজকের ঘন্টার লিমিটটা আমার ফিল আপ হয়ে যাবে। সো আমি সেকেন্ডারি আমার যে আছে আমি তখন হয়তো ওটা আমি হয়তো একটু আগে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে এরকম আমি সারা মানে প্রথমে ফার্স্টে 1 ঘন্টা আমি শুধু গ্রামীণ ফোন দেখালাম, পরেরটা আমি মানে আধা ঘন্টা আমি রবিকে দেখালাম, তারপরে যেটা আসছে 1 টাকা যে দিচ্ছে তারটা দেখালাম, এরকম না। মানে মিক্সড আপ ম্যাচ আপ করে মানে সে প্রতিটা সেকেন্ডে অ্যাড সার্ভ করে, কিন্তু তার নিজের মধ্যে সে ক্যালকুলেশনটা করে ফেলে যে আমার এতবার দেখালে আমার এটা হয়ে যাচ্ছে, বা পরেরটা আমার এতবার দেখাইতে হবে, এরকম ক্যালকুলেশন করে সে পার সেকেন্ডে অ্যাড গুলো সার্ভ করে। এটাই হচ্ছে অ্যাড সার্ভারের কাজ। সে আবার এটা করার জন্য সে আবার মাল্টিপল অ্যাড চ্যানেলের সাথেও সে আপনার কানেকশন থাকে। সাপোজ আজকে আমার এখানে মানে দেশে কোনো অ্যাডই নেই, মানে আমার বাঙালি বলবি কেউই অ্যাড দেখাতে চাচ্ছে না, সবাই ফাঁকা, তাদেরকে আমি এখানে ব্ল্যাঙ্ক কিছু দেখাবো না, তখন অ্যাড সার্ভার নিজস্ব কিছু অ্যাড থাকে। হ্যাঁ, যেমন আপনি প্রায় দেখবেন যে গুগলের অ্যাডে অনেক সময় দেখায় যে গুগলের অ্যাড গুলাতে ওয়েবসাইট দেখেন গুগলের প্রোডাক্টের অ্যাড দেখায়। কারণ কি? কারণ ওই দিন তার হাতে কোনো থার্ড পার্টি অ্যাডভার্টাইজার নেই, কোনো ক্লায়েন্ট নেই, কাউকে সে দেখাইতে পারতেছে না, বা যেটা ছিল দেখানোর সে কোটা পার করে ফেলছে, তখন সে নিজের প্রোডাক্ট দেখায়। ঠিক আছে, তো সে দেখায় যে আপনার গুগল ড্রাইভ ইউজ করার জন্য, জিমেল ওপেন করার জন্য এইসব অ্যাড সে তখন দেখায়। হ্যাঁ, এরকম অ্যাড দেখুন, এগুলোকে আমরা বলি হাউস অ্যাড, ঘরের অ্যাড, হাউস অ্যাড বা ব্যাকফিল অ্যাড, BACKFILL, ব্যাকফিল অ্যাড। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওই জায়গাটা ফিল আপ করার জন্য ব্যাকফিল আমি যে অ্যাড গুলা দেখাই, আবার হাউস অ্যাড গুলা দেখাই, আমার ঘরের অ্যাড গুলা দেখাই, ওটাই দেখাই। হ্যাঁ, কারণ ব্ল্যাঙ্ক রাখলে একটা ওয়েব পেজ আপনার যখন ডিজাইন করা হয় অ্যাড সহই দেখতে কেমন লাগে, ওইভাবে সুন্দর করে ডিজাইন করা হয়। ব্ল্যাঙ্ক রাখলে জায়গাগুলো এরকম আপনার ঠিক মানে সুন্দর আসে না, ওইভাবে আমি ব্ল্যাঙ্ক রাখবো। আর যেহেতু ট্রাফিক আসছে আমি তাকে কিছু একটা দেখাই, আমার প্রোডাক্টটাই দেখাই, আমার প্রোডাক্টকে সেল করি, যদি আমি রবি না করি, ওইভাবে ইয়া করা হয়। এ হচ্ছে অ্যাড সার্ভারের কাজ। আর এই যে এটা কিন্তু অনেক ক্যালকুলেশন, আপনার এটাকে আপনার বিডিং বলে, যে 3 টাকা 5 টাকা ইমপ্রেশন কে কত দিচ্ছে, হ্যাঁ, কার 1 টাকা, অনেক হয়তো 1 টাকাও তো ইয়া করতেছে, এরা সবাই হচ্ছে বিডিং করতেছে। হ্যাঁ, বিডিং করে অ্যাড সার্ভারের সাথে বিডিং করতেছে, অ্যাড সার্ভার ওগুলো ধরে ধরে কোনটা কোন ওয়েবসাইটে যাবে। এখানে আবার এটাও দেখায়, ধরেন যে গ্রামীণ ফোন শুধু অ্যাড দেখাচ্ছে, আপনার এরকম 4 কোনা বর্গাকার একটা অ্যাড, এটাই ওদের আছে। হ্যাঁ, এখন আমি যখন ধরেন যে ডেইলি স্টার ওপেন করছে, ওপেন করে ওই পেজে আপনার সব অ্যাড গুলো হচ্ছে আপনার এটা এগুলোর সাইজ বলে যে আপনার 700x200 এরকম একটা সাইজ থাকে, এরকম সাইজের অ্যাড। ঠিক আছে, ওখানে আছে। তাহলে ওই জায়গায় আমি এই গ্রামীণ ফোনের যে 4 কোণা এই একটা বর্গাকার একটা, হ্যাঁ, ধরেন 300x300, ওই একটা আমি ওখানে কিভাবে ঢুকাবো? ওই একটা তো ওখানে শো করা যাবে না, কারণ ওই একটা পুরোপুরি আসবে না, তাহলে আমি ওই একটা আমি দেখাতে পারবো না। তাহলে গ্রামীণ ফোন যদি শুধু একটা অ্যাডই থাকে, মানে ওই সাইজের অ্যাডই থাকে, তাহলে গ্রামীণ ফোন বাদ। গ্রামীণ ফোন যদি এখন 10টা করতে হচ্ছে, ওই একটা আমি দেখাতে পারবো না, কারণ ওই সাইজ ওখানে নাই। এই যে সাইজ হিসাব করা, কোন ওয়েবসাইটে দেখাবে এটা হিসাব করা, তারপর আপনার কোন অ্যাডভার্টাইজারের অ্যাড হিসাব করা, এটা মনে হচ্ছে যে খুব বিশাল একটা ক্যালকুলেশন, এটা করতে অনেক টাইম লাগে। বাট ইন্টারেস্টিং হচ্ছে এই পুরা জিনিসটা আপনার সেকেন্ডেরও খুব কম সময়, আমার 4 মিলি সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে পুরা ক্যালকুলেশনটা হয়ে যায়। এবং এই যে আপনি ঢুকছেন, ঢুকে আমি যেটা একটা ছবি রেখেছি, একটা ট্রাফিক ঢুকে রিকোয়েস্ট করে অ্যাড সার্ভার থেকে এসে তার রিকোয়েস্ট করে 4 মিলি সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পুরো সাইকেলটা কমপ্লিট হয়। এই জন্য আপনি দেখবেন ওয়েবসাইটে ঢুকলেই চট করে আপনার মানে অনেক সময় আর্টিকেল লোড হওয়ার আগে অ্যাড চলে আসে। ঠিক আছে, কারণ এগুলো হিসাবটা করতে খুব তাড়াতাড়ি, আপনার আর্টিকেলটা লোড হচ্ছে হয়তো প্রথম আলোর নিজস্ব অ্যাড সার্ভার থেকে, ওইটাও স্লো হইতে পারে। বাট আপনার যেগুলো ইন্টারন্যাশনাল যে অ্যাড সার্ভার গুলো আছে, গুগল বলেন বা অন্যান্য যে স্ম্যাটো এগুলো আছে, মফক্স আছে, এদের অ্যাড সার্ভার গুলো খুব হাই মানে ফাস্ট হয়, এটা খুব দ্রুত অ্যাড সার্ভ করে ফেলতে পারে।
4 মিলি সেকেন্ডের কম সময়ের মধ্যে অ্যাড প্লাস সার্ভ হয়ে যায়। তো এটা হলো মানে আপনার অ্যাড সার্ভিং এর যেটা ওয়েবসাইটের অ্যাড সার্ভিং, কাইন্ড অফ আপনার ফেসবুকে অ্যাড সার্ভিং যেগুলো হয় আমরা যে স্পন্সর অ্যাড দেখি ওটাও একই হবে। যে আমরা যেটা বলতেছিলাম যে আপনার অডিয়েন্স দেখে যে অডিয়েন্সরা এটা আমার সাথে মিলে কিনা, ইন্টারেস্ট যায় কিনা, এই বয়সের কিনা, যা প্রোডাক্ট ওটা মিলিয়ে টিলা তো হবে তখন ফেসবুকে অ্যাড সার্ভ করে। এ পর্যন্ত মানে আমার প্রেজেন্টটা দেয়া হয় নাই। আচ্ছা, আপনার নাম কি? রূপা আক্তার। আচ্ছা জেস, এ পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আর রুবেল রানা স্যার অ্যাটেনশন দিতে পারিনি স্যার। ভাই মেসেজ দিছিলাম, আমার একটু প্রবলেম হচ্ছিল নেটে, আমি আপনাকে মেসেজ দিছিলাম ফেসবুকে। আমি ফেসবুকের মেসেজ চেক করিনি, এখানে চ্যাটে দিলেন, এটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছিল। রুবেল হচ্ছে মোহাম্মদ রুবেল না? জি 21 নম্বর স্যার। আচ্ছা ভাই, সাজ্জাদুল আলম শান, সিএল এ 3 নম্বর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিয়েছি। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার ট্রাফিকটা আরেকবার। আচ্ছা, ট্রাফিকটা হচ্ছে এইচএস ঘরের। আমি এখন গুগলে ঢুকলাম, তারপর আমার এখন মন চাইলো যে আমি ইত্তেফাকে ঢুকি, ইত্তেফাকে দেখলাম, ইত্তেফাকে আমি ঢুকতেছি। এটা হচ্ছে আমার এখন ইত্তেফাকে একটা ট্রাফিক কাউন্ট হচ্ছে, এখনো ঢুকিনি। এই যে এখন ঢুকলাম, এটা হচ্ছে আমার ইত্তেফাকে একটা ট্রাফিক কাউন্ট হচ্ছে। আমি এজ এ পার্সন, আমার একটা পার্সনকে এরা ট্রাফিক হিসাবে ধরে, ঠিক আছে? কি স্যার ট্রাফিক মিন কি আমরা মানে যতজন সিন করতেছি মানে তাদের পত্রিকাটা তারাই? হ্যাঁ হ্যাঁ ওরাই, যতজন যত নাম্বার ততটা হলো ট্রাফিক, ঠিক আছে? এখানে যেহেতু আপনি ধরেন যে ফেসবুকে কিন্তু আপনি আপনার অনেক ডাটা দেন, আপনার নাম দেন, আপনার বয়স দেন, আপনার জেন্ডার দেন, অনেক কিছুতে ঢুকেন। এই জন্য ফেসবুক কিন্তু আপনাকে ট্রাফিক বলে না। ফেসবুক আপনাকে একজন ইউজার হিসাবে বা একটা আপনার ইউনিক পার্সন হিসাবে আপনাকে ধরে, ঠিক আছে? কিন্তু এই যে আমি ইত্তেফাকে ঢুকলাম, ওরা কিন্তু এমন কিছুই জানে যে আমি ঢাকা থেকে ঢুকতেছি, এটা জানে। তারপর জানে যে আমি একটা উইন্ডোজ ল্যাপটপ থেকে, ল্যাপটপ ধরে না তো, উইন্ডোজ পিসি থেকে ঢুকতেছি, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে ঢুকতেছি, আর আমার স্ক্রিনটা হচ্ছে এই সাইজের। এই কিছু জিনিস ওরা এটা জানে, ঠিক আছে? আর হয়তো মাইনর এটা সেটা টেকনিক্যাল জিনিস জানতে পারে। এই জন্যই মানে ওরা এটাকে ট্রাফিক হিসাবে বলে, ওটাকে আপনাকে পার্সন, কারণ আমার নাম নাই এখানে, আমার বয়স নাই, কিছু নাই, আমার পরিচিতি নাই, এটার জন্য এটাকে ওরা ট্রাফিক হিসাবে কাউন্ট করে। এই যে আমি ঢুকছে একটা ট্রাফিক, মানে এটা একটা, আমি একজন ট্রাফিক আর কি। ওখানে আমি ব্রাউজ করতেছি, অ্যাজ এ ট্রাফিক হিসাবে ব্রাউজ করতেছি। এখন আপনি এখানে ঢুকেন, তাহলে 2টা ট্রাফিক হবে। আরো 5 জন ঢুকুক, তাহলে 5 জন আর 2 জন 7 জন ট্রাফিক হবে। বুঝতে পারছেন? এখন এখানে অ্যাড দেখেন না কেন? আচ্ছা, নাসিম মিনিস্টার মারা গেছে। দেখাচ্ছি। আচ্ছা, যে অ্যাড লোড হয়েছে, আমি অবশ্য অনেকদিন ইত্তেফাকে ঢুকিনি। আচ্ছা, এই অ্যাডের এখানে আপনার কর্নারে দেখবেন ক্রস চিহ্ন থাকে, তার পাশে আপনার একটা ইনফরমেশনের মতো বাটন থাকে, যেমন এটা দ্বারা লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এটা আমি এখন এটা খুব একটা অদ্ভুত বাংলা দেখাচ্ছে, আপনি এটা বাংলাটা চেঞ্জ করে নিতে হবে। যে আপনার গুগল সার্চ ভাগ্যবান অর্ডার করছে, এগুলো সব বাংলা দেখাচ্ছে, এটা চেঞ্জ করে কি? আচ্ছা, যে ইংলিশ দিলে এখন এটা আপনার ইংলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখবেন এখানে আপনার এই জিনিসগুলো আপনার ইংলিশে দেখাবে। সাউন্ড করতেছে,
আচ্ছা, এটা এখনো চেঞ্জ হয়নি। আচ্ছা যাই হোক, এটা এখানে ইজিলি লেখা থাকে গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে এটা হচ্ছে গুগলের বিজ্ঞাপন, হ্যাঁ, বা এটা অ্যাডস বাই গুগল লেখা থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন যে ওরা হচ্ছে আপনার এখানে ম্যাক্সিমাম গুগলের অ্যাড ইউজ করতেছে। গুগল দ্বারা বিজ্ঞাপন, গুগল দ্বারা বিজ্ঞাপন। এটা হচ্ছে আপনার অথবা.com, এটা প্রাণের একটা ই কমার্স সাইট, ওদের অ্যাড। এটার একটা সাইজ আছে, এটা এক রকমের সাইজ, এটা হচ্ছে আরেক রকমের সাইজের অ্যাড, ঠিক আছে। এটা অটো চেঞ্জ হয় না, মানে এটা আপনার রিফ্রেশ না দিলে এটা চেঞ্জ হবে না। এটা আবার আরেকটা সাইজের, এটাও আপনার প্রাণের অফার, এটাও গুগলের অ্যাড, ঠিক আছে। এটা ইভ্যালির অ্যাড, এটাও গুগলের অ্যাড, ঠিক আছে। এখানে আরেকটা অ্যাড দিচ্ছে, এটাও হচ্ছে গুগলের অ্যাড, এটাও গুগলের অ্যাড, এটাও ইভ্যালির অ্যাড। এটা হচ্ছে রিলেটেড কিছু নিউজ, এটা লাস্ট একটা অ্যাড, এখানেও একটা লাস্টে অ্যাড আছে, ঠিক আছে। তো এই পেজে দেখছেন মানে আপনার অ্যাড এর উপর অ্যাড, প্রচুর অ্যাড, মানে টু মাচ অ্যাড। এটা আসলে মানে কোনোভাবে মানে একটা গুড প্র্যাকটিস না। আর ব্যাড প্র্যাকটিস হচ্ছে যে আপনার এই নিচে অ্যাড দেওয়ার মানে কি, মানে এই জায়গায় কে আসবে আপনি বলেন। আপনার আর্টিকেল যে পড়বে সে দেখেন, সে হয়তো এটা দেখবে, এটা পড়ে যাবে। এই অ্যাড মানে আমি যদি এখন কোন প্লেসে অ্যাড ভালো কাজ করে এটা যদি বলতে চাই, এই অ্যাডের প্লেসটাও কাজ করে না ঠিক মতো। কারণ আপনি যখন আর্টিকেল একটা পেজে আসবেন ক্লিক করে, আপনি কিন্তু ফার্স্টে এই অ্যাডটা দেখবেন। আপনার ইন্টেনশন থাকবে আপনি স্ক্রল করে হেডলাইনটা পুরো স্ক্রল করে এখান থেকে শুরু করবেন। তার মানে এই অ্যাড গুলা ডানে যদি কোনো অ্যাড থাকে, এই অ্যাড গুলা তখন ভালো এফেক্টিভ, ঠিক আছে। তো আবার এই যে এখানে বাংলালিংকের একটা অ্যাড আছে, এটা কিসের অ্যাড? বাংলালিংকের কাজ দিয়ে করছে এটা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডস বাই ভ্যালু ইমপ্রেশন, এটা গুগলের অ্যাড, মানে অ্যাডস বাই ভ্যালু ইমপ্রেশন এটা হচ্ছে থার্ড পার্টি, গুগলের সাথে কোন একটা মানে ইয়া করে, মানে ভ্যালু ইমপ্রেশনই ওরা গুগলের সার্ভার ইউজ করে অ্যাড ইয়ে করতেছে, সার্ভ করতেছে। এটাও এরকম, এটা কিন্তু কোনো গুগলের অ্যাড না। এখানে দেখেন, এখানে আরেকটা কিছু একটা আছে দেখাচ্ছে না। এটা হচ্ছে doubleclick.net, ওদের অ্যাড, ঠিক আছে। এরকম বিভিন্ন অ্যাড সার্ভার আছে। তো যাই হোক, এরকম। তো আপনি যখন এখানে আর্টিকেলটা পড়বেন, এই আপনার পড়া শেষ হয়ে গেল, হ্যাঁ, এখানে আপনি এই অ্যাডটা দেখলেন, এই অ্যাড গুলো দেখলেন, এগুলো আপনার জন্য এফেক্টিভ। নিচে দেখেন আরো অ্যাড আছে, নিচে ইউজুয়ালি মানুষ ব্রাউজ করে না। তো আপনাকে যদি কখনো বলে যে আপনি কোকাকোলার জন্য আপনি অ্যাডভার্টাইজিং করবেন, আপনাকে এরকম ইত্তেফাক প্রথম আলো এখানে আপনার অ্যাড দিতে হবে, হ্যাঁ। আপনি যদি এখন মন মতো এখানেও দিলেন আবার নিচেও দিলেন, এগুলো কিন্তু আপনার দেখেন, এই যে আমি যে পেজটা ভিজিট করছি এই জন্য কিন্তু মানে আপনার ইত্তেফাক টাকা পাচ্ছে। কোথেকে টাকা পাচ্ছে? ওই যে মনে আছে আমি বলছিলাম যে অ্যাড সার্ভার থেকে ওরা টাকা পাচ্ছে, হ্যাঁ। অ্যাড সার্ভার কোথেকে টাকা পাচ্ছে? অ্যাড সার্ভার টাকা পাচ্ছে প্রাণের কাছ থেকে, ইভেলের কাছ থেকে, ঠিক আছে। তো প্রাণ ইভেলে কিন্তু টাকা দিচ্ছে এখানে, তাহলে প্রাণ ইভেলি টাকাটা এখানে ওয়েস্ট হচ্ছে না। মানে এই যে আপনার নিচের গুলা আপনার এই অ্যাড গুলো, এগুলো তো আপনার কেউ আসলে দেখতেছে না, দেওয়ার জন্য কি দিবেন না, তাই না? তো আপনি যখন ধরেন সাপোজ কোকাকোলার জন্য আপনি অ্যাড দিয়ে নিতে থাকেন, আপনি চেষ্টা করবেন যে জায়গায় ভিজিবল, মানুষ যে জায়গায় ভিজিট করে, হ্যাঁ, মানুষ যেখানে চোখ থাকে ওই জায়গায় যেন আপনার অ্যাড গুলো আসে। এই জন্য আপনার এই জায়গাগুলোতে অ্যাড দেওয়ার জন্য বা এই জায়গাগুলোতে টপে আপনার ইউজুয়ালি দাম বেশি থাকে, কিন্তু নিচের দিকে গেলে এখানে আপনার খুব কম রেটে অ্যাড দেওয়া যায়, হ্যাঁ। এটা একটা ব্যাপার হচ্ছে যে আপনার প্রতিটা প্লেসে অ্যাড এর জন্য কিন্তু আপনার প্রাইস ভ্যারি করে। এটার এক রকমের প্রাইস, হ্যাঁ, এটার এক রকমের প্রাইস, তারপর এটা এক রকমের প্রাইস, এরকম। এবং এটা জায়গা অনুযায়ী ভ্যারি করে। আবার আরেকটা ভ্যারি করে যে কোন জায়গায় মানুষ ক্লিক বেশি করে, হ্যাঁ। যেমন এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মানুষ ক্লিক করেই না, মানে দেখার তো দূরের কথা, ক্লিক করা আরো দূরের কথা, ঠিক আছে। এই জায়গায় মানুষ ক্লিক করবে না। যেমন এই অ্যাড প্লেসের আপনার যে সাকসেস রেট বা ক্লিকিং রেট এটা অনেক কম, ঠিক আছে। তার মানে আপনি যদি চান যে আপনি এমন একটা অ্যাড দিবেন যে মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটে যা কিছু একটা কিনুন বা আপনার প্রোডাক্ট নিয়ে একটু আইডিয়া পায়, এখানে দিলে আপনার দেখবেও না, ক্লিকও করবে না। ক্লিক কখন করে? এই জায়গাগুলোতে সাধারণত ক্লিক করে আর্টিকেলটা পড়া হয়ে গেছে, তখন মনে করে যে না আমার আর্টিকেলের কাজ শেষ, আমি এখন একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে, ঠিক আছে। তখন ওরা ক্লিক করলে কি হয়, এটা অবশ্যই ইভেলের একটা পেজে নিয়ে যাবে, ইভেলের পেজে চলে যাবে, ঠিক আছে। এটা বলছিল, এটা ইভেলের একটা পেজ লোড করতেছিল। আচ্ছা, আহসান ভাই বারবার হাত তুলতেছেন, কিছু বলবেন? ভাই কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলেন। ভাইয়া আমি যদি মনে করেন আপনার যে ইয়াটা থাকবে, আপনার এই যে ফার্স্ট পেজটা থাকবে, এটার মনে করেন নিচে যে ইয়াগুলো থাকবে অ্যাডটা, লাইক ইভেলিটা বললেন,
তা আমি যদি ইভেলিতে ক্লিক করি আমাকে জি। ওই পেজে নিয়ে গেল ওদের ল্যান্ডিং পেজটাতে, তাহলে কি আমার ইত্তেফাকেও একবার ট্রাফিক কাউন্ট হচ্ছে আবার ইভেলিতে হচ্ছে? জি দুইবার হচ্ছে। জি ধন্যবাদ হচ্ছে। আর আরেকটা সেকেন্ড কোশ্চেনটা ছিল যে সাইড নিউজ গুলো থাকতেছে নিচে, আপনার মনে করেন ওই যে যেগুলো ফ্রন্টে থাকে ওগুলো নিচে ছোট ছোট, ওগুলোর জন্য কি ওরা মানে পে পাচ্ছে ইত্তেফাক? আপনি কোনটার কথা বলছেন? এই নিচের গুলা এগুলা? জি 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 এগুলা। আপনি এখানে যতবার আপনি যে পেজে যে ভিজিট করছেন, ভিজিট করার পরে কয়টা কয়টা ইয়ে আছে, অ্যাড আছে? এখানে একটা ছিল, একটা দুইটা, তারপর তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ছিল। মাঝখানে আরো কয়টা ছিল বাংলানিক, এগুলো চলে গেছে। ঠিক আছে, 6টা অ্যাড আছে। 6টা অ্যাডের জন্য অলরেডি 6টা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেছে। কাউন্ট হয়ে অ্যাড সার্ভারের থ্রুতে আপনার যে প্রাণ, ইভেলি ওদের সবাইকে জানানো হয়ে গেছে যে তোমার একটা আজকে এখানে 6বার, মানে যা যতবার হয়েছে ততবার দেখানো হয়েছে। ধরেন প্রাণের ইভেলি 2টা ছিল, ইভেলে কে বলছে 2টা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, প্রাণকে বলছে 4টা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। এটা বলছে, এখন বলবে যে ঠিক আছে তোমার অ্যাড আমি প্রাণকে বলবো তোমার অ্যাড আমি 4বার দেখাইছি, না এখন আমাকে টাকা দাও। ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি দেখছেন কি দেখেন নাই বা আপনার কি হয়েছে, মানে আমি যে ট্রাফিক, আমি যে ওয়েব পেজে ল্যান্ড করছি, আমি কোনটা দেখছি কোনটা দেখি নাই, এটা কোনো ডাজন্ট ম্যাটার, মানে এটা আপনার ইমপ্রেশন কাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা জি ভাই ক্লিয়ার। ওকে। তো এখানে কিন্তু আপনার মানে লস করার একটা চান্স আছে যদি আপনি যদি থাকেন, মানে আপনার আপনি যদি ওয়েবসাইট ওনার হন, এটা আপনার জন্য একটা মানে ভালো ব্যবসা যে আপনি জায়গা এখানে সেখানে অ্যাড টেড দিয়ে ইমপ্রেশন কাউন্ট করে আপনি টাকা নিয়ে আসতে পারতেছেন। হ্যাঁ, এই জন্যই দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে, যেরকম জুম বাংলা, এই টাইপের ওয়েবসাইটে মানে অ্যাড এর উপর অ্যাড ছাড়া মানে আর কিছুই না। এখানে অ্যাড থাকে, আপনার পপ আপ অ্যাড থাকে, অনেক রকমের অ্যাড থাকে। হ্যাঁ, ওরা এইভাবে অ্যাড গুলো ইমপ্রেশন কাউন্ট করে। আপনি দেখেন আর না দেখেন এটা ডাজন্ট ম্যাটার, ওরা অ্যাড সার্ভার থেকে অ্যাডের টাকা নিয়ে আসে, অ্যাডভার্টাইজারের কাছ থেকে অ্যাডের টাকা নিয়ে আসে। ঠিক আছে, তো এইভাবে ওরা করে। এখন ওকে, তো আপনি যখন কিন্তু হ্যাঁ, এটা হলো আপনি যখন আপনি পাবলিশার বা ওয়েবসাইট ওনার হবেন বা আপনি একটা ব্লগ সাইট বা কোম্পানির ওয়েবসাইট চালাবেন, আপনার জন্য এটা লাভজনক। বাট অ্যাজ এ যখন আপনি অ্যাডভার্টাইজার সাইডে রোল প্লে করবেন, আপনাকে অ্যাডভার্টাইজার সাইডে আপনার চিন্তা করতে হবে যে ভাই কোন জায়গায় অ্যাড দিলে মানুষ আসলেই দেখবে, কোন জায়গায় অ্যাড দিলে আমাকে ক্লিক করবে। হ্যাঁ, ওই জিনিসগুলা গুগল, এগুলো যেহেতু গুগলে অ্যাড আপনি সার্চ করতেছেন, গুগলে অ্যাড সার্চ করার সময় এরকম একটা থাকে যে একটা মানে বলা থাকে যে কিছু বলে যে ওয়ার্ডটা ভুলে গেছি, টপ হোল্ড মনে হয় ওয়ার্ডটার নাম, টপ হোল্ড না কি জানি। মানে এটা হচ্ছে যে আপনার প্রথমবার পেজে আসার পরে যতটুকু ভিজিবল ওইটার মধ্যে একটু মানে ওখানে আপনার মানে অ্যাডের পারফরমেন্স গুলো একটু ভালো। হ্যাঁ, ধরেন আপনি এরকম একটা করতেছেন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ফার্স্ট পেজটা আমার লোড হচ্ছে, এটা হচ্ছে আমার টপ হোল্ড প্লেসমেন্ট। ঠিক আছে, এখানে যে অ্যাড গুলো থাকে এগুলো আমার জন্য মানে ভালো, এগুলো মানুষের চোখে আসে। ঠিক আছে, আবার সেকেন্ড যে আপনার স্ক্রল করার পর এই ডানে যে ডানে বা নিচে বা সাথে রিলেটেড আর্টিকেলের সাথে এগুলো আমার ভালো পারফর্ম করে। হ্যাঁ, এগুলোকে আমার বলে মিড রোল অ্যাড, মানে মাঝামাঝি যে অ্যাড গুলো থাকে। আসলে টার্ম গুলা ভুলে গেছে, বাট মানে টার্ম গুলা আসলে দেখতে হবে। এটাই বলে মানে আপনার টপের যে অ্যাড গুলো আর মাঝামাঝি অ্যাড গুলো, এগুলো আপনার মানে পারফর্ম খুব ভালো করে, এগুলাতে ক্লিক বেশি আসে, এগুলোতে ভিউ গুলা অ্যাকচুয়াল ভিউ, এগুলোতে সবসময় মানে অ্যাড দেওয়ার চেষ্টা করবেন তখন আপনি ওই গুলো থ্রুতে অ্যাড দিবেন। ঠিক আছে, ফেসবুক কিন্তু এগুলোর সাথে রিলেটেড না, ফেসবুক কোন ওয়েবসাইট না, ফেসবুক মানে ডিফারেন্ট ওয়েবসাইট, ওদের অ্যাড প্ল্যাটফর্ম পুরো আলাদা, ওদের সবকিছু নিজস্ব। ওখানে আপনার এত কিছু চিন্তা ভাবনা করতে হবে না। এটা হচ্ছে আপনার গুগল বা অ্যাড সার্ভার যেভাবে আপনি চিন্তা ভাবনা করবেন, ওয়েবসাইটে যেভাবে অ্যাড দিবেন ওইভাবে এটা। আর আরেকটা হচ্ছে যে একটা জিনিস মিস করে গেছি, যে অ্যাড কিন্তু আপনি দুই ভাবে দিতে পারেন। ধরেন আমি যে ডেইলি স্টার আছি, আমি যেটা বলতেছিলাম যে ডেইলি স্টার আমি আছি, আমি কিন্তু আপনার অ্যাড সার্ভার, আমি এখন ডেইলি স্টার ধরেন আমি আছি, আমি কিন্তু অ্যাড সার্ভারের সাথে কন্ট্যাক্ট করে আমি আপনার গ্রামীণ ফোন, রবি, ওদের অ্যাড গুলো আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, এখানে কিন্তু হয় কি গ্রামীণ ফোন যে 5 টাকা দিতে চাচ্ছিল আমাকে, হ্যাঁ, এর মধ্যে অ্যাড সার্ভার কিন্তু কিছু টাকা রেখে দেয়, রেখে দিয়ে তারপর বাকি টাকা আমাকে দেয়। তার মানে আমি যখন ডেইলি স্টারের ওনার, আমি কিন্তু কিছু টাকা মিস করতেছি মাঝে যে দালাল আছে তার কাছে। দালাল মানে হচ্ছে অ্যাড সার্ভার, ওই অ্যাড সার্ভার যে প্ল্যাটফর্ম গুলো আছে ওদের কাছে আমি কিছু টাকা লস করতেছি। ডেইলি স্টার বা এসব ওয়েবসাইটের যেটা প্রাইমারি গোল থাকে যে আমরা করবো না, যে অ্যাড সার্ভারটাকে বাইপাস করে আমরা চেষ্টা করবো ডিরেক্টলি করতে, অ্যাডভার্টাইজারের কাছে যাইতে। ঠিক আছে,
এই জন্য ওরা করে কি মানে ডিরেক্টলি অ্যাডভার্টাইজারের সাথে কন্ট্যাক্ট করে, অ্যাডভার্টাইজারের সাথে একটা ভালো সম্পর্ক রাখে। এই জন্য ডেইলি স্টার, গ্রামীণফোন, তারপর রবি, তারপর আপনার ইগলো, এদের সাথে খুব ভালোভাবে রিলেশনশিপ রাখে। বলে যে তোমরা কেন অ্যাড সার্ভার দিয়ে অ্যাড দিবা, তোমরা এখানে আমার এখানে অ্যাড দাও, আমি তোমার অ্যাডটা এখানে ডাইরেক্টলি দেখাবো। ঠিক আছে, এটা এখন বেনিফিটটা কি, অ্যাডভার্টাইজারের বেনিফিট কি? অ্যাডভার্টাইজার মনে করে যে আমি যদি গুগল দিয়ে অ্যাড দিই, হ্যাঁ, গুগলে অ্যাড দিতে টাকা একটু কম লাগে, হ্যাঁ, যদি আমি গুগলে অ্যাড দিই, ধরেন প্রতিটা রিফ্রেশে আমার প্রতিটা নতুন করে কাউন্ট করে, যেমন বলতেছিলাম যে বিডিং করে, কার প্রায়োরিটি কত, প্রতিটা বিডিং করে এখানে অ্যাড দেখে। বারবার দেখেন এখানে আমার অথবা .com-এরই অ্যাড দেখা গেছে, তুরন্তের অ্যাড। ঠিক আছে, আবার রিফ্রেশ করেন, শেষ হয়নি, আবার রিফ্রেশ করেন, এরপর তো আবার প্রাণের অ্যাড দেখাবে। এরকম দেখা যাবে এক সময় হঠাৎ করে দেখা যাবে এখানে অন্য আরেকটা অ্যাড দেখাতেছে, যেটা হয়তো প্রাণের না বা অথবা .com-এর। হ্যাঁ, এটা অথবা .com বা দুরন্ত তো প্রাণেরই, আর আরএফএল এর আর কি, ওইটা না। তো ও যে মিস করতেছে, ধরেন যে এখানে মাঝে এগুলো ওয়েট করতেছে যে ভাই কখন তোমার দুরন্ত সাইকেলে অ্যাড দেখানো শেষ হবে, তো তারপর আমারটা দেখাবে। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে মিস করতেছে। এই যে এখন আবার ভীষণ একটা আসছে, ঠিক আছে, এটাও যদিও প্রাণের, বাট এখন ভীষণ এটা আলাদা করে হয়তো মার্কেট করতেছে, কন্ট্যাক্ট করতেছে, ভীষণ একটা দেখাইতেছে। তো দেখেন আমি 3বার রিফ্রেশ দিলাম, 2বারই আমাকে দুরন্ত দেখালো, একবার ভীষণ দেখালো। তাহলে ভীষণ একটু পিছায় করতেছে না, তখন ভীষণ করবে কি, ঠিক আছে আমি তাহলে ইত্তেফাকের সাথে ডিরেক্টলি একটা কন্ট্যাক্ট করি যে আমার একটা এখানে ফিক্স থাকবে, কোনো আমার অ্যাড সার্ভার নাই, গুগল নাই, কিছু না, আমার একটা তোমার এখানে রেগুলার মানে একটা দেখাতে যাবে, রিফ্রেশ করলে ওটা। ওগুলোকে বলে ডিরেক্ট অ্যাড। ঠিক আছে, ওগুলার এখানে আশেপাশে আপনার এগুলো কোনো লেখা থাকবে না যে গুগল দ্বারা বিজ্ঞাপন বা কিছু না। যেমন এইটা দেখেন, এখানে একটা আমি ডেইলি স্টারে যে উপরে যে টপ একটা দেখি, বিল্ড সেফ, বিল্ড উইথ মিড সেগমেন্টের অ্যাড, এখানে দেখেন গুগল কিছু নেই, কোনো কিছু নেই, এটা হচ্ছে একটা ডিরেক্ট অ্যাড। মিড সেগমেন্টের সাথে ডেইলি স্টারের একটা কন্ট্যাক্ট আছে, এগুলা আপনার ঘন্টাও চুক্তি হয়, এগুলা মাসেরও চুক্তি হতে পারে, এক সপ্তাহের চুক্তি হতে পারে, যে ওর একটা এখানে ফিক্স থাকবে। যেহেতু এটা কোনো ফিক্স থাকবে, এটা কোনো চেঞ্জ আসবে না, এখানে মাঝখানে দুরন্ত সাইকেলও ঢুকবে না, এগুলোও ঢুকবে না, ফিক্স। এই জন্য মিড সেগমেন্টকে একটু বেশি টাকা দিতে হয়, যেটা হয়তো গুগলের জন্য ওর জন্য একটু কম টাকা দিলেও হয়ে যেত, কারণ গুগলের সাথে ওর সাথে গুগলে দিলে ওর সাথে মিলে অ্যাড দিতেছে, হ্যাঁ, প্রায়োরিটি বেসিসে। এখানে ওর প্রায়োরিটি টপে, হ্যাঁ, ওর অ্যাড কখনো এখান থেকে রিমুভ হবে। এই জন্য হয়তো মিড সেগমেন্টের এটা একটা লাভ, যে আমার একটা অলওয়েজ দেখাবো। ডেইলি স্টারে কি লাভ, আমি একটা প্লেস একজনের কাছে আমি মানে মান্থলি একটা ভাড়া দিয়ে দিলাম, বিল বোর্ডের মতো মান্থলি ভাড়া দিলাম বা ঘন্টা হিসাবে ভাড়া দিলাম, সারাদিন ওর একটা দেখাবে, আমাকে 1 মাসের জন্য আমার এই অ্যাড নিয়ে চিন্তা করতে হবে না, ওই জায়গাটা আমার সেল হয়ে গেল। এটা কাইন্ড অফ মানে ঢাকা শহরে বিলবোর্ড যেরকম সেল করে, ওরকম বিলবোর্ডের মতো, যে আমি একটা জায়গা সেল করে দিতে পারলাম, এটা শেষ, এটা নিয়ে আমার টেনশন নাই, আমি অন্যান্য জায়গাগুলো দেখি। এখান থেকে সে কিন্তু একটু ভালো আর্নিং করলো, মনে করেন যে গুগলকে টাকা দেওয়া লাগতেছে না, বা আপনার ইয়েকে টাকা দেওয়া, কোনো মিডিয়ামকে টাকা দেওয়া লাগতেছে না, সো একটা আর্নিংও ভালো। এটা কি হলো ডিরেক্ট অ্যাড, এটাও একটা ডিরেক্ট অ্যাড। এখানে দেখেন কিছু নাই, এটা কি সিটিইউ জায়ান্ট, এটা কোনো একটা ভার্সিটির কিছু একটা ফরেন ভার্সিটি, চাইনিজ লেখা আছে, সো চাইনিজ। এটা পিওরিট, এটা হচ্ছে আপনার ফিক্সড অ্যাড। আচ্ছা শুভ ভাই, ফিক্সড অ্যাড গুলোর জন্য তো হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের সাথে কন্টাক্ট করতে হয়, কন্টাক্ট করতে হয়। হ্যাঁ, এখানে আমার একটা জিনিস একটা মনে হলো যে আপনার কন্টাক্ট করতে হয়, এরকম এখন ধরেন ডেইলি স্টারে কিন্তু সেলস টিম আছে, প্রথম আলো সেলস টিম আছে, তো হ্যাঁ, এরা কিন্তু সারাদিন এরকম মার্কেটে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, এরা একদিন গ্রামীণফোনের কাছে যায়, বলে যে ভাই প্লিজ অ্যাড দেন, আমার ওয়েবসাইটে এরকম জায়গা আছে, আপনাকে আমি এত ইমপ্রেশন দিব, আপনার অ্যাডে আমি কনফার্ম 1 লাখ ক্লিক এনে দিব, এরকম হাবি যাবি অনেক কিছু বুঝা বলে এক একটা অ্যাড নিয়ে আসে। হ্যাঁ, এইভাবে তাকে গ্রামীণফোন বলে। তখন যে ইমপ্রেশন গুলো হচ্ছে যে দেখায় যায়, তখন কি ওই সিস্টেমটা ওদের নিজে ডেভেলপ করতে হয়? হ্যাঁ, আচ্ছা, এটা অ্যানসারটা পরে দিচ্ছি, আমি এটা শেষ করি। তো তখন ওরা এরকম মানে আপনার গ্রামীণফোনের কাছে এরকম একটা লিয়াজো মেনটেন করে, রিলেশনশিপ মেনটেন করে, তারপর এর পর্যায়ে ওরা হয়তো বাংলালিংকের কাছে, টেলিটকের কাছে, টেলিটক তো খুব একটা অ্যাড দেয় না, তারপর এগুলোর কাছে যায়, বলা যায় হাবি যায়। তো এইভাবে চিন্তা করে দেখেন যে কত অ্যাডভার্টাইজারকে ওরা মানে মেনটেন করতে হয়। এটা একটা মানে একটা সেলস টিমের উপর একটা প্রেশার, যেরকম অ্যাড আনা অবশ্যই লাভজনক, যতটা ওরা খাটবে ফিল্ডে ততটা ওরা লাভ আনতে পারবে। তো এটা হয় কি মানে সেফ সাইডে থাকার জন্য, যেটা এই জন্যই ওরা থার্ড পার্টি বা যেটা ওরা আপনার করতে পারে না, ডিরেক্টলি অ্যাডভার্টাইজ আনতে পারে না, এই জন্য ওরা গুগলের সাথে, যেমন দেখেন এখানে আপনি ফাইনালি ওরা একটা গুগলের অ্যাডও আছে, এই যে অ্যাডস বাই গুগল এখন লেখা আছে,
ওরা এখন গুগলের সাথে ওরা মানে আপনার পার্টনারশিপ মানে হয়ে আছে, যে এই জায়গাটা হয়তো ওরা কোনো ডিরেক্টলি কারো কাছে সেল করতে পারে না, ঠিক আছে? কারণ বোঝা যাচ্ছে যেটা কিন্তু আপনার যে ফার্স্ট ফোল্ড যেটা বলতেছিলাম, যে ওয়েবসাইট খোলার পরে প্রথম যতটুকু দেখা যায় ওটা একটু নিচে, এই জন্য এই জায়গায় তো কেউ অ্যাড নিতে চায় না, এই জন্য এই জায়গাটা ওরা গুগলকে দিয়ে দিচ্ছে, যে গুগল কেউ না থাকার থেকে তো গুগল থাকা উচিত, তো গুগলের কাছ থেকে ওরা অ্যাডটা এইভাবে সার্ভ করতেছে। নিচের দিকে যায়, এখানে একটা আইপিডিসি একটা বড় একটা অ্যাড আছে, এখানে এটাও একটা ফিক্স বে এর একটা আছে, এটাও একটা অ্যাড এনএন এশিয়া নিউজ নেটওয়ার্ক, এদেরও একটা অ্যাড আছে। এখন আমি একটা ডিটেলস পেজে যাই, এটাতে ও আরেকটা জিনিস হচ্ছে এইখানে একটা অ্যাড আমি এটা মানে খেয়াল করতেছিলাম বাট আমার চোখে পড়েনি, এখানে দেখেন নিচে একটা অ্যাড ভাসতেছে কিন্তু, এই যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন ফর সামার 2020, এটা এরকম একটা, প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে ছিল, এটা আমি খেয়াল করি, এটা আইইউবি ইউনিভার্সিটির, ঠিক আছে? ওরা একটা অ্যাড দিচ্ছে, এটাকে বলে স্টিকি অ্যাড। স্টিকি মানে আঠা আঠা, যেটা স্টিকি অ্যাড, STICKY স্টিকি অ্যাড বলে এটাকে, হ্যাঁ, যেটা মানে হচ্ছে আপনি যেখানে যান ওয়েবসাইটে, এটা ইভেন মোবাইলে গেলেও আপনি এটা ছোট সাইজটাও দেখতে পারবেন, ঠিক আছে? এটা আপনার স্টিকি হয়ে থাকবে, ঠিক আছে? এটাকে স্টিকি অ্যাড বলে। এখানে দেখেন আরেকটা অ্যাড আসছে, ভ্যালু ইমপ্রেশন, ওদের থ্রুতে যারা সার্ভ করতেছে, যে একটা দেখাচ্ছে ওটা কিন্তু ভ্যালু ইমপ্রেশন অ্যাড না, এটা একটা ভিডিও দেখাচ্ছে, কোম্পানিটা হচ্ছে ভ্যালু ইমপ্রেশন, এটা হচ্ছে অ্যাড সার্ভার, ঠিক আছে? এটা আপনি ক্লোজ করে দিলেন, এখন দেখেন স্টিকি একটা আপনার পুরো ক্লিন দেখাচ্ছে, আপনার এই পাশ থেকে এই পাশে, মাঝে মাঝে এটা কখনো এরকম মানে অর্ধেক থাকে, মাঝে মাঝে এরকম ফুল স্ক্রিন থাকে, হ্যাঁ, এটাও এখান থেকে ক্লোজ করে দিলে স্টিকি অ্যাড চলে গেল। তার মানে অলরেডি এখানে একটা স্টিকি অ্যাড ছিল, এটা হয়তো ইয়াতে ছিল না, ইত্তেফাকা ছিল না। স্টিকি অ্যাড গুলাতে একটু আপনার ডিমান্ড বা ক্লিক বেশি থাকে, কারণ অনেকে করে কি ভুলেও ক্লিক করে, এটা ওই জন্য স্টিকি অ্যাডটা একটু প্রাইসও বেশি থাকে। এখানে আবার গুগলের ওর একটা ইভ্যালু ইউজ করছে, এটা একটা সাইজের, এটা আরেকটা সাইজ, এটা ফিক্সড, এটা কোনো গুগলের না, গ্রিনের একটা ফিক্সড, এটা একটা ফিক্সড, ওটা হচ্ছে দ্য লিগ্যাল শান্তা হোল্ডিংস এর একটা অ্যাড, ঠিক আছে? এখানেও একটা দেখেন গুগলের, এখানেও একটা গুগলের একটা অ্যাড আছে, ঠিক আছে? একটা টেক্সট অ্যাড, এটাকে টেক্সট অ্যাড বলে। এগুলো হচ্ছে আপনার যতটা মানে ব্যানার অ্যাড বা ভিজুয়াল অ্যাড, এগুলো হচ্ছে টেক্সট অ্যাড। এখানে একটা গুগলের আছে, এটা হচ্ছে আপনার আলিবাবার একটা অ্যাড আছে, ওকে? সো এই হচ্ছে যে আমার মোটামুটি এই পেজে যে অ্যাড গুলো আছে এটা। আমি যে পেজে আসলাম, দেখেন আমি তাহলে গুগলকে একটা দুইটা আর যতগুলো আছে তিনটা মনে ইমপ্রেশন আমি গুগলকে দিয়ে দিয়েছি, গুগলকে দিয়েছি তিনটা ইমপ্রেশন, এর মধ্যে যার যার কোম্পানি ওরা ইমপ্রেশন ভাগ করে নিয়েছে, হ্যাঁ। আর যদি আবার রিফ্রেশ দিই আরো তিনটা অ্যাড হবে, আবার রিফ্রেশ দিলে আরো তিনটা অ্যাড হবে, এরকম 9টা ইমপ্রেশন, তিনটা রিফ্রেশই আমার 9টা ইমপ্রেশন এখানে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি ক্লিক করলেন, হ্যাঁ, কিছু অ্যাড আছে আপনার ইমপ্রেশনও কাউন্ট করে, কিছু অ্যাড আছে আপনার ক্লিকও কাউন্ট করে, হ্যাঁ। আপনি ক্লিক করে ইভ্যালিতে গেলেন, হ্যাঁ, এটা ওরা একটা ক্লিকও কাউন্ট করবে, হ্যাঁ, ঠিক আছে? তোমার 10টা ইমপ্রেশন হয়েছে আর ক্লিক আসছে 5টা, এটা, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এটার সাথে যদি রিলেটেড করে বলি, তাহলে এখানে আমি ধর আমি একবার রিফ্রেশ করছিলাম, তো আমার এখানে 3টা ইমপ্রেশন কাউন্ট হয়েছিল, আমি এখন একটা ক্লিক করছি, তাহলে আমার একটা ক্লিক কাউন্ট হচ্ছে, তাহলে আমার টোটাল হিসাবটা দাঁড়িয়ে গেছে ইভ্যালির আমার এখানে ইভেলের এখানে আমার 3টা ইমপ্রেশন ছিল আর একটা ক্লিক ছিল, ঠিক আছে? এভাবে টাকাটা তখন চার্জ হবে। আর আপনাকে আমি ওই দিন ফেসবুকের একটা ইয়াতে বলছিলাম যে টাকা কিভাবে চার্জ করবো, এটা কিন্তু আবার ডিপেন্ড করে যে আপনি কোন ইমপ্রেশনে চার্জ করবেন নাকি আপনি ক্লিকে চার্জ করবেন, হ্যাঁ। অ্যাডভার্টাইজার ওইভাবে করতে পারে যে আমার কিসে কি দরকার, আমি রিচ করব নাকি আমি ট্রাফিক আনবো, ডিপেন্ড করে। এখন আবার অ্যাডভার্টাইজার ওইভাবে টাকা নিতে পারে, ধরেন যে এখন আপনার অ্যাডভার্টাইজার এটা বলতেছে যে ইভ্যালির যে টপ যে ব্যানারটা দেখতেছে এটাতে ক্লিক না করলে টাকা দিবে না, গুগল এটা বলছে, হ্যাঁ। গুগলে আপনার CPC ক্যাম্পেইন করছে, কস্ট পার ক্লিক, মানে ক্লিক ছাড়া সে গুগলকে টাকাই দেবে না। তার মানে আপনি এখানে সারাদিন ব্রাউজ করতে করতে ইভ্যালি অ্যাড দেখতেছেন, 1000টা অ্যাড দেখতেছেন, কিন্তু একটা তো ক্লিক করেন নাই, হ্যাঁ। ডেলিস্টার এখানে এক টাকাও পাবে না, কারণ ডেলিস্টার আপনাকে ক্লিক নিয়ে যেতে দেয়নি, মানে ক্লিক আনতে পারে না। তো গুগল এখানে ডেলিস্টারকে টাকা দিবে না, ইভ্যালু গুগলকে কোনো টাকা দিবে না, ঠিক আছে? এটা কি ক্লিয়ার?
কিন্তু এটা কি ম্যান্ডেটরি করে দেয় নাকি? কারণ অনেকেই এটা নাই করে। এটা কি ম্যান্ডেটরি মানে বুঝছি না। কি ম্যান্ডেটরি করে দেয় যে আমাকে এটা ক্লিক করতে হবে, না হলে তুমি হ্যাঁ টাকা হ্যাঁ, পাবা না? এটা অ্যাডভার্টাইজার হিসাবে এটা আপনার রাইট। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমাকে এটা, মানে এটাই তো আপনার মানে মজা এখানে, আপনি যখন অ্যাডভার্টাইজার হিসাবে খেলবেন, মানে এটা আপনার একটা সুবিধা না যে আপনি বলবেন যে আমার এখানে ক্লিক করতে হবে, ক্লিক না করলে এটা সিপিসি আচ্ছা, ক্যাম্পেইন। সেই ক্ষেত্রে মনে হয় একটু প্রাইসটা একটু প্রিমিয়াম হয়, যে কারণ এনশিওর করতেছে। হ্যাঁ হ্যাঁ, সিপিসি প্রাইসটা আপনার রেগুলার মানে ইমপ্রেশনের থেকে একটু বেশি হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং মডালিটি, আপনি কোন মডালিটিতে আপনি আচ্ছা শুভ ভাই, আমার দুইটা কোয়েশ্চেন ছিল এই ব্যাপারে আর কি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আমার ওয়েবসাইটের মধ্যে কোন জায়গাটায় হচ্ছে গুগল অ্যাড দিবে, এটা কি ওয়েবসাইট ডিফাইন করে আর হচ্ছে গুগল ডিফাইন করে? না, এটা হচ্ছে আপনি নিজে যেখানে আপনি প্লেসমেন্ট দিবেন গুগলে, গুগলের আপনি অ্যাডসেন্সে ঢুকলে ওখান থেকে আপনার পাওয়া যায়, কোড পাওয়া যায়। ওই কোডটা আপনি যেখানে বসাবেন ওই জায়গাতে আপনার অ্যাড গুলো ওইখানে। দেখাবে, আচ্ছা, ঠিক আছে? তার মানে এটা আপনি হচ্ছে এটা বলবেন, ওয়েবসাইট ওনারের ইচ্ছা। হ্যাঁ ওনার ইচ্ছা যে কোথায় কোথায় অ্যাড দেখাবে। আচ্ছা, ফিক্সড অ্যাড এর ব্যাপারে শুভ ভাই, হ্যাঁ, জি তো এইখানে ইমপ্রেশনটা আমি কিভাবে রিলায়েবল হব? কারণ ধরেন যে আমি একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, এখন আমি গুগলের কোনো অ্যাড নিচ্ছি না, হ্যাঁ, এটা আপনি একটু এখানে জিজ্ঞেস করলেন। রিলায়েবিলিটি কি, যে হ্যাঁ, কতটা ইমপ্রেশন হইলো? এটা একটু জিজ্ঞেস করছিলেন, তো এটা অ্যান্সার হচ্ছে যে প্রতিটা ওয়েবসাইটেরই আপনার এরকম কতজন পেজ ভিউ থাকে। হ্যাঁ, মানে ভালো যে ওয়েবসাইট গুলো আছে বাংলাদেশে, আপনি ডেইলি স্টার, প্রথম আলো, ওদের নিজস্ব এরকম একটা ড্যাশবোর্ড থাকে, হ্যাঁ, যেখানে আপনি দেখা যায় যে আমার কত পেজ ভিউ, কত ইমপ্রেশন নিজস্ব বিল্ড আপ করা এরকম আছে। বাট সেকেন্ডারি ক্যাটাগরি যারা, হ্যাঁ, ধরেন যে আপনার মনে করেন জুম বাংলা, ওদের এগুলো হয়তো বা থাকতে পারে, অথবা ধরেন যে নাই, ঠিক আছে? তো ওরা কিভাবে করে? ওরা তখন যে আপনার যে ট্রাস্টের ইস্যুটা, ওরা তখন একটা হলো ট্রাস্ট। ওরা যদি বলে যে ভাই আমার ডেইলি এতগুলা পেজ ট্রাফিক আসে, ওরা এতগুলা পেজ ভিউ করে, মনে করেন 1000 পেজ ভিউ, ট্রাফিকটা তো দেখাইতে পারে। হ্যাঁ ট্রাফিকটা দেখাইতে পারে। ট্রাফিকটা কিভাবে দেখায়? গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যানালিটিক্স ট্রাফিক দেখায় যে আমার ডেইলি এতগুলা ট্রাফিক আসে, এটা অথবা বলে যে ঠিক আছে আমার ডেইলি যদি 1000 ট্রাফিক আসে, আমার পেজ ভিউ হচ্ছে ধরেন 10,000, আমার প্রতি পেজে আপনার একটা আমি 3 বার করে দিলাম, তার মানে দিনে আপনার 30,000 ইমপ্রেশন কনফার্ম, ঠিক আছে? আর ক্লিক তো আপনিও বুঝবেন, আপনার ওয়েবসাইটে যেহেতু আপনার অ্যানালিটিক্স ইনস্টল করা আছে, তো আপনার ওয়েবসাইটে আপনি দেখবেন যে আমার ওয়েবসাইট থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যে আসতেছে ওটাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই রিসোর্স থেকে রিসোর্সগুলো দেখা যায়। এটা আমি একটু বলছিলাম। স্যার আমি একটা জিনিস বলতে চাই। জি বলেন। স্যার এই যে আমার কাছে একটা এক্সটেনশন ছিল যার মধ্যে, ওইটার নাম হচ্ছে WSC ট্রাফিক চেকার। ওই এক্সটেনশনটা ইনস্টল থাকলে যে কোনো ওয়েবসাইটে আমি জাস্ট ঢুকেই ওই এক্সটেনশনে ক্লিক করলে ওটার মান্থলি ভিজিট এন্ড ডেইলি ভিজিট শো করে। আচ্ছা আচ্ছা, এটা আমি জানি না, এটা থাকতে পারে, মানে টুলের তো অভাব নাই, মানে ফাইন্ড আউট করতে পারছেন। হ্যাঁ, ওটা একটু আপনি আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন না, একটু শেয়ার করে দিন, তাহলে সবাই জানতে পারবে, কারণ আমিও অনেক কিছু জানি না। আজকে যে ব্যাপারটা এটা আলোচনা হলো, আমি শেয়ার করে দিই। হ্যাঁ, এটা শেয়ার করেন। তারপর যে প্লাগারিজমের যদি ভালো কোনো আপনার টুলস জানা থাকে ওটাও শেয়ার করেন। আমি এখন যে ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার অ্যানালিটিক্স এর একটা ছবি, ঠিক আছে? গুগল অ্যানালিটিক্সে আপনার এরকম সোর্স দেওয়া থাকে যে এই সোর্স থেকে আপনার পেজে ভিজিট করছে। তো ফার্স্ট এর সোর্স হচ্ছে যে ইমেল, তারপর ইনস্ট্যান্ট মেসেজিং, অথবা ডিরেক্টলি ক্লিক করে 28 জন ভিউ করছে, ঠিক আছে? সেকেন্ড সোর্স হচ্ছে medium.com/design-startups, এরকম একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে 13 জন ভিউজ করছে। হ্যাঁ, থার্ড ভিজিট হচ্ছে twitter.com থেকে 11 জন আসছে। তো আমি এরকম দেখতে পাই, তখন আমি যখন জুম বাংলাকে একটা অ্যাড দিব, আমি দেখতে পারবো জুম বাংলা থেকে আমার ওয়েবসাইটে কতজন আসছে। তো জুম বাংলা যদি বলে যে ভাই 100 জন ক্লিক আসছে, হ্যাঁ, আমি তখন মিলাই দেখবো যে 100 জন ক্লিক আসছে কিনা। কখনোই এরকম আপনার 100% মিল হয় না, মানে আপনার এটা 5, আমার এটা বলি 5% ডিসক্রিপেন্সি থাকে, মানে এদিক সেদিক থাকে। যদি জুম বাংলা বলে 100টা ক্লিক আসছে, আমি হয় দেখবো যে 95টা বা 94টা ক্লিক এরকম আসছে, অথবা 105টা 106টা ক্লিক আসছে। মানে একবার এক্সাক্ট নাম্বার কখনোই হয় না, কিছু ক্লিক এদিক সেদিক হারায় যায়, ঠিক আছে? এটা আপনার মেশিনের জন্য হতে পারে, টেকনোলজির জন্য হতে পারে, বা দুই রকমের ল্যাঙ্গুয়েজের করা, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা, এই জন্য হতে পারে। এটা কখনো ম্যাচ হয় না, মোটামুটি আপনার মানে এরকম 5% এদিক সেদিকে থাকবে। এটা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরেকটা ইন্টারেস্টিং মানে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে সাইজ। অ্যাডের একটা সাইজ থাকে, এই টপে একটা সাইজ দেখতেছেন, এগুলোর এক রকমের সাইজ থাকে, নিচে একটা, এগুলো সবগুলো আপনার যদি আপনি মানে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সাইজ আছে, আইএফবি এর দেওয়া, আইএফবি
সাইজ এটা দিলে ওদের 14টার মতো সাইজ থাকে, ঠিক আছে? এরকম এই 14টা অ্যাড সেট আমার মোটামুটি মানে মুখস্থ আছে, যে আপনি অ্যাড দেখলে বুঝতে পারবেন যে কোনটা কোন সাইজের অ্যাড, ঠিক আছে? মেনওয়াইল কারো ক্যাটেন্স দেওয়া বাকি আছে? ভাই আবার কিন্তু 3 মিনিটসের মতো টাইম রিমেইনিং দেখাচ্ছে। জি আমার মনে হয় একবার এই নিয়ে নিব নাকি? হ্যাঁ, আমার মনে হয় আজকের টপিক গুলো অলরেডি একবারে লিড নিয়ে নিই আমি। তাহলে এই জিনিসটা মানে এই যে আপনারা অ্যাডের বিভিন্ন সাইজ দেখতেছেন, যে উপরে একটা এটার এক রকমের সাইজ আছে 970/96, তারপর এটার এক রকমের সাইজ আছে 180/150, প্রতিটা সাইজ ধরে ধরে এরকম অ্যাড দিতে হয়, ঠিক আছে? এটা দরকার হলে আমরা নেক্সট ক্লাসে আমরা এটা কভার করব, বাট আপাতত টাইমটা নেই, একটা বেজে গেছে, আমরা অ্যাটেন্ডেন্সটা ফাইনালাইজ করি। আর কি কন্টেন্ট লিখতে হবে ওটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আর গ্রুপে কেউ কিছু শেয়ার করেন তো আজকে, আমার মনে হচ্ছে যে মানে গ্রুপে হয়তো শেয়ারিং এ কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, কেউ একজন গ্রুপের লিঙ্কটা শেয়ার করেন তো শাহজাদি আফরোজকে, আরো যারা আছে তাদেরকে শেয়ার করবেন, আমি একটু অন্য কাজ করতেছি তো। মানে গ্রুপের লিংকটা আমাদের ফেসবুক গ্রুপের লিংকটা, জি জি, অনেকে হয়তো পায় না, ওটা শেয়ার করে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স সেটা দেখতে পাচ্ছেন এখানে কতটা বাকি আছে একটু বলবেন? শিয়াবুল ইসলাম, মানে আমি আজকে নতুন হইছে। হ্যাঁ হ্যাঁ, শামীম কাজী নতুনটা আমি দেখতেছি। শাহজাহান সিরাজ, বাকি সবারই আছে না ভাই? নতুন হচ্ছে আলমাস মিয়া। আপনাকে কোঅর্ডিনেটর কিছু বলছে? ও স্যার বলছে আমি আর কি ক্লাস রানিং করতে পারবো কিনা, বলছে যে হ্যাঁ পারবো। আচ্ছা আচ্ছা, আপনি গ্রুপের লিংকটা দেখছেন? গ্রুপের লিংকটা কেউ দেয় নাই তো, তাই গ্রুপের লিংকটা একটু শেয়ার করেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। আলমাস মিয়া দেখেন চ্যাটে একটা গ্রুপের লিংক দিছে, আপনি গ্রুপের লিংকে শেয়ার করে মানে ওটাতে জয়েন করেন। এই যে মেহেদী ভাই দিছে, এই যে চ্যাটের মধ্যে আছে। হ্যাঁ ভাই আপনি ওটাতে শেয়ার। প্রিভিয়াস ক্লাসগুলো আপনি করতে পারবো স্যার? প্রিভিয়াস ক্লাসগুলো তো এখন করা যাবে না, মানে এটা আপনাকে নেক্সট এখন থেকে ইয়া করতে হবে, ঠিক আছে? আপনি আগে গ্রুপে জয়েন হন, আজকেটা পোস্ট করেন যে আপনি ফার্স্ট, ঠিক আছে? তারপর আপনার সাথে আমি কথা বলতেছি পার্সোনাল, ঠিক আছে? আচ্ছা, আমি একটা হেল্প করতে পারি। হ্যাঁ, আমি একটা হেল্প করতে পারি হচ্ছে আমি একটু পার্সোনালি ট্রাই করছি কি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমি আবার কিন্তু একটা ফোল্ডার বানাচ্ছি, প্রত্যেকটা ক্লাসে ডিটেইলস সার্চ করে করে ইংলিশে করা সবকিছু ডিটেইলস করে ওয়ার্ডের মধ্যে আমি আবার প্রত্যেকটা ক্লাস ধরে ধরে কিন্তু আমি ডিটেইলস গুলো